শহীদ শরীফ ওসমান হাদির নামটাই একটা অংশের জন্য চক্ষুসুর। আমার মনে হয় যে নজরুলের যোগ্য উত্তরসূরি নজরুলের পাশে সাহিত্য আছে। ভারত এবং আওয়ামী লীগ, এটা আমার জন্মলগ্ন থেকে আমি বুঝতে শেখার পর থেকে আমি যে জিনিসটা ফিল করছি, ভারত এবং আওয়ামী লীগ কখনোই কারোর বন্ধু হইতে পারে না। যে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে ধ্বংস হয়ে যাবে। আমি জান দিব, কিন্তু ভারতীয় আধিপত্যবাদের দালালি জীবনে করব না। অনেক কিছুই আছে রাষ্ট্র পারে 24 ঘন্টায়, সেটা করে 6 মাসে। খুনি ফয়সালকে খুনি কেউ বলতেছে না, মিডিয়াগুলোতে বলতেছে শুটার ফয়সাল। হোয়াট ইজ শুটার আর হোয়াট ইজ খুনি? আল্লাহর কাছে খালি একটা দোয়াই করি যে শহীদ শরীফ ওসমান হাদি কোনো দিক দিয়ে যেন জহির রায়হানের মতো না হয়ে যায়। যে যারা এখন কান্নাকাটি করতেছে খুব, মানে হাদি ভাইকে ছাড়া বাঁচতেছে না, এই মানুষগুলা হাদি ভাই বেঁচে থাকতে কতটুকু তাকে মূল্যায়ন করছে। যেই শাহবাগে এই নারাই তাকবীর আল্লাহু আকবার বলা মানুষগুলাকেই টার্গেট করা হইতো, সেই জায়গাতেই আমরা মানে আকাশ বাতাস প্রকম্পিত করে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান চলতেছে। তো এইটা একটা কালচারাল রিভলিউশন। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনোভাটক্সের আরেকটি পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত জিএস সালাউদ্দিন আম্বর ভাই। আমরা যাকে আন্দোলন সংগ্রাম এবং প্রতিরোধ যেই মিছিল সেখানে সবার সামনের সারিতে দেখতে পাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই, কেমন আছেন? সালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার গলা তো ভাঙা। স্লোগান, আন্দোলন সংগ্রাম, মিছিল অনেক কিছুর মধ্যে আছেন। তো আমাদের তো আসলে শোকের পর শোক। এই ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, সেখানে আমরা অনেক শোকের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমরা প্রথমেই জানতে চাবো যে হাদি ভাই যেদিন হত্যাকাণ্ডের শিকার হয়, আপনি কোথায় ছিলেন? আপনার অনুভূতিটা আসলে কেমন ছিল? আসলে অনুভূতির জায়গাটা এমন যে আমি রাকসুর সাধারণ সম্পাদক হওয়ার পরে স্বাভাবিকভাবেই বিভিন্ন ক্যাম্পাসের যারা ভিপি জিএস এজিএস আছে বা যারা নির্বাচিত, তারা বিভিন্ন সময় তার নিজ এলাকায় গিয়ে শোডাউন দিয়ে আসতেছে, বাইক নিয়ে সংবর্ধনা নিয়ে আসতেছে। তো এই জায়গা থেকে আমি একটু চাচ্ছিলাম যে কিভাবে আলাদা বাইনারিতে যাওয়া যায়, বা আমার যাওয়াটা যেন আমার এলাকার মানুষের জন্য পজিটিভ কিছু হয়। যদিও আমার নির্বাচন তো এই বছর বা আমার নির্বাচনের এখন পর্যন্ত কোনো ইচ্ছাই নেই। তো আমি মঙ্গলবার থেকে আমি জাবের ভাইকে নক দিতেছিলাম যে ভাই, আমি কার রাজনীতি করব, এই মানে অনেস্টলি যে আমি কোন দলের রাজনীতি করব, এটা এখনও পর্যন্ত আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তো আমি জাবের ভাইকে বললাম যে ভাই, আমি হাদি ভাইয়ের সাথে বসতে চাই, টোটাল ব্যাপারটা নিয়ে যায় আমার এখন কোথায় কিভাবে যাওয়া উচিত। কারণ অনেস্টলি হাদি ভাই যেমন আন্ডাররেটেড একজন পলিটিশিয়ান ছিল, সেম আমাকে কখনোই কেউ বড় মাপের কোনো নেতা বা বড় মাপের কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন যে আমাকে খুব বেশি সাপোর্ট দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে এমন না। শিক্ষার্থীরা সাপোর্ট করছে, আল্লাহর ইচ্ছা এ পর্যন্ত। তো হাদি ভাই এই জায়গাগুলোতে আমার অনুপ্রেরণা সব সময়। তো আমি জাবের ভাইকে লাস্ট বৃহস্পতিবার দিন রাত, মানে তখন অলমোস্ট শুক্রবার হয়ে গেছে, রাত 1টার দিকে আমি ভাইকে বললাম, ভাই আমি সোমবারে আসতেছি, আমি হাদি ভাইয়ের সাথে বসবো। বললো ঠিক আছে আসেন। আমি তারপরে শুক্রবার তো যখন শুনলাম যে ভাই গুলিবিদ্ধ, সোমবারে আসলাম ঠিকই ভাইকে এভার কেয়ার হাসপাতাল থেকে এয়ারে উঠায় দিতে, শহীদ মিনারে হামলার বিচার চাইতে। সোমবারে ঠিকই আসলাম, কিন্তু ভাইয়ের সাথে আর কথা বলা হইল না। যে এখন পর্যন্ত যে রাজনৈতিক দোদুল্যমান একটা অবস্থা আমার জীবনে, যে আমাকে কী করতে হবে, আমার কিছু প্ল্যান ছিল যেগুলো ভাইয়ের সাথে আলোচনা করলে হয়তো, বা আমি কালকে ইনক্লাব কালচারাল সেন্টারে ছিলাম, আমি প্রত্যেকটা মিনিটে ফিল করতেছিলাম যে এখন যদি ভাই থাকতো, আমি ভাইকে বলতাম যে ভাই আমার এই প্ল্যান আছে, আমি কিভাবে কি করব, কিভাবে এক্সিকিউট করব। তো এই জায়গাটা আসলে আমার জন্য একটা অপূরণীয় ক্ষতি আর কি। কারণ আমি কোনো পলিটিক্যাল আইডিওলজিতে এখনও পর্যন্ত যাইতে পারি নাই। কখনো জামাতের সাথে কখনো আমার
কিছু কিছু বিষয় নিয়ে কনফ্লিক্ট হচ্ছে, বিএনপির সাথে কিছু কিছু বিষয় নিয়ে কনফ্লিক্ট হচ্ছে। আহ, তো আপনি তো সমন্বয়কও ছিলেন, সে জায়গা থেকে এনসিপির অনেকেই তো না, সমন্বয়ক সেখানেও ছিলেন। যে খুব বেশি আমাকে সবাই প্রায়োরিটি দিছে বিষয়টা এমন না। তো সবসময় চাইতাম যে হাদি ভাই যেই একটা নর্মাল জিনিস দেখেন, ঢাকা আর্টের মতো একটা এলিট একটা এরিয়ায় উনি মুড়ি বাতাসার রাজনীতি এস্টাবলিশ করতে পারছে। এটা চারটিখানি ব্যাপার না যে একটা এলিট একটা এরিয়ায় আমি আমার গ্রামীণ সংস্কৃতিকে আমি প্রতিষ্ঠা করতেছি, আমি বাঙালি মুসলিমের সংস্কৃতি প্রতিষ্ঠা করতেছি। তো এই জায়গা থেকে আর কে কীভাবে অন করতো জানি না, তবে আমি আমার পলিটিক্যাল আইডল কালচারালি, আমি যেহেতু একজন কালচারাল অ্যাক্টিভিস্ট ছিলাম, এখনও আছি, সেই জায়গা থেকে আমি খুব করে চাই এখনও পর্যন্ত শরীফ ওসমান হাদি ভাইয়ের ভাইকে অনুসরণ করি। এই তো। বাস্তবতা হচ্ছে আমরা তো শরীফ ওসমান হাদি শহীদ, আল্লাহ কবুল করুন, তো ওনাকে তো ওনার শাহাদাতের আগে বা গুলিবিদ্ধ হওয়ার আগে এতটা আলোচনায় আসলে দেখিনি। তিনি নীরবে কাজ করে গেছেন, হয়তো মিডিয়াতেও ছিলেন, কিন্তু এই মানে ব্যাপক আকারে সব মানুষের হৃদয়ে যে তার যে একটা স্থান এবং এত পরিচিতি, এটা কিন্তু আমরা পরে উপলব্ধি করতে পেরেছি। তো সেই জায়গায় আপনার কেন মনে হয় যে একজন হাদিকে কেন হত্যা করতে হবে? দেখেন, মিডিয়ায় দেখায়নি তার মানে এমন না যে উনি কারোর শত্রু না। একজন ব্যক্তি এমন হইতে পারে যে মানে কার কাছে থ্রেড এটা মনে হচ্ছে। 18-18 সময় বা 17-18 দিকে এমন এমন শিক্ষার্থীকে, যারা হয়তো বা ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিল বা একটু ইসলামিক পরিবারে, অনেকেই কিন্তু ক্রস ফায়ারের নাটক সাজায় থাকে, কিন্তু জঙ্গি যেই নাটকটা সাজানো হয়েছে। তো এখন আমরা এটা প্রশ্ন করতে পারি যে ওদের কি দোষ ছিল? একজন এমন আছে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো, খুব সাধারণ পরিবার। এখন আমাদের কাছে মনে হয়েছে নর্মাল, স্বাভাবিক, কিন্তু অপর পাশের মানুষের কাছে হাদি ভাই একাধারে ছিল ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একজন মানুষ। তিনি বারবার তার প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা স্টেটমেন্টে উনি যে বাংলাদেশপন্থী এটা বোঝানোর চেষ্টা করছে, উনি যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এটা বোঝানোর চেষ্টা করছে। এক, দ্বিতীয় ব্যাপার হচ্ছে উনি কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আজকে যে ইনকিলাব কালচারাল সেন্টার থেকে তৈরি করা হলো, আমি যারাই আছে দেশের মানুষ বা যাদের সুযোগ আছে, আমি অনুরোধ জানাবো যে ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য একবার ঘুরে আসে। কত সুন্দর করে সাজানো একটা পরিবেশ এবং সিলেকশান, প্রত্যেকটা রুচি, আমার মনে হয় যে আমি সবার সাথে কথা বলতেছিলাম যে প্রত্যেকটা কোনা কোনা ভাইয়ের নিজের হাতে সাজানো। তো এমনভাবে সাজানো যে ইনকিলাব কালচারাল সেন্টারটাকে যদি উনি এস্টাবলিশ করতে পারতো, ওই আমাকে জাবের ভাই বলতেছিল যে ভাইয়ের কাছে ইলেকশনটা ছিল 5th প্রায়োরিটি। প্রথম 4টা প্রায়োরিটি ছিল ওনার কালচারাল ফ্যাসিজমের এগেনস্টে, ইন্ডিয়ান হেজিমনের এগেনস্টে উনি কাজ করবেন। এই যে ব্যাপারটা, এটা কখনোই কেউ ভালো চোখে দেখবে না যে একটা মানুষ যখন সাপোজ আমাদের পলিটিশিয়ানরা চিন্তা করে যে আমার এরিয়ার স্টুডেন্ট, আমার এরিয়ার যে ইয়াং জেনারেশন আছে, এরা যদি শিক্ষিত হয়ে যায়, শিক্ষিত সমাজকে কিন্তু এখনো পর্যন্ত পলিটিশিয়ানরা ভয় পায়। রাইট, তা নিজের মতো করে ব্যবহার করতে পারে। অ্যাকচুয়ালি সেই জায়গার একবারে বিপরীতমুখী একজন পলিটিশিয়ান, আমি যদি একটাবারের জন্য পলিটিশিয়ান বলি, বিপরীতমুখী পলিটিশিয়ান যে বুঝাচ্ছে যে নির্বাচন করব, নির্বাচনের ইশতেহার কী হবে, সে বোঝাচ্ছে ফজরের সময় আমি তোমার কাছে লিফলেট নিয়ে যাচ্ছি, সে বোঝাচ্ছে লুঙ্গি পাঞ্জাবি পরে আমি কিভাবে জনগণের কাছে আমি যাইতে পারি, সে বোঝাচ্ছে আমি চাওয়ালার কাছে কিভাবে যাব, রিক্সাওয়ালার কাছে কিভাবে যাব, আবার কোটিপতির কাছে কিভাবে যাব। এইটা আগামীতে যারা নেতৃত্ব দিতে চাইবে বা এমপি হইতে চাইবে, আমাদের বাংলাদেশের বাইবন একটা স্ট্র্যাটেজি আছে যে আমরা এমপি ইলেকশন করবে বা চেয়ারম্যান মেম্বার ইলেকশন করবে, তার আগে থেকে একটা বিশাল একটা টিম থাকা লাগবে, হ্যাঁ, একটা প্রেশার গ্রুপ থাকা লাগবে, তার একটা বিশাল, যারা তাকে পাওয়ার প্র্যাকটিস করবে, তার সাথে বিভিন্ন সময় শোডাউন দিবে, তারপরে আপনার একটা সময় গিয়ে একটা দল মনোনয়ন দিবে, সে এইভাবেই কালচার আর কি, আমাদের দেশের রাজনৈতিক কালচার, আমাদের দেশের রাজনৈতিক কালচার। কিন্তু রাজনীতির যেই টোটাল মানে একটা বাইনারি যেটা ছিল বাংলাদেশে, সেটাকে মানে ভেঙে চুরে ভাই যে নতুন বাইনারিটা তৈরি করছে, আমার বিশ্বাস যে আগামীতে যারাই রাজনীতি করতে চাইবে
হাদি ভাইয়ের মতো রাজনীতি করতে চাইবে। আমিও একজন মানুষ চাই যে আমিও মুড়ি বাতাসার রাজনীতিটাই করতে চাই। আমি আমার এলাকায় গিয়ে বলতে চাই ইশতেহারের মানে কি। ম্যাক্সিমাম রুট এরিয়ার মানুষ ইশতেহারের মানে জানে না। আমি আমার এলাকার মানুষকে সেই মুড়ি বাতাসার রাজনীতি করাই বুঝাইতে চাই যে ইশতেহারের মানে কি। আমি আমার এমপি ক্যান্ডিডেট যারা হবে বা যারা এমপি হবে তাদের থেকে আমি জবাব নিতে চাই। আমি আমার এলাকার মানুষকে বুঝাইতে চাই যে যারা এই যে আমলাতান্ত্রিক যে চেয়ারগুলোতে বসে আছে এরা হচ্ছে আপনার সরকারি কর্মচারী, আপনার কর্মচারী তারা আপনার উপর ছড়ি ঘোরাচ্ছে। এটা আপনার প্রতি রাষ্ট্রের সবথেকে বড় বেইনসাফি হইতেছে। এই টোটাল ব্যাপারটা শহীদ শরীফ ওসমান হাদি তার অল্প জীবনে, মাত্র 1.5 বছরের রাজনৈতিক জীবনে সে বুঝাই দিয়ে গেছে। এখন এই যে আমরা দেখি যে জনগণের যে দেশ সেটাকে বুঝিয়ে দেওয়া, মানে এরকম একটা কনসেপ্ট শরীফ ওসমান হাদির ছিল। যেমন একটা রিক্সাওয়ালা, সেও যে ভ্যাট দেয়, সেও যে মানে ট্যাক্স দেয়, এই বিষয়টা কিন্তু আমাদের সাধারণ জনগণ জানেন না। তো উনি এটা নিয়ে কথা বলেছেন। তারপরে উনি যেটা বলেছেন যে একজন রাজনীতিবিদ সে কোনোদিন সংবিধানটা পড়েও দেখে নাই যে সংবিধানে কী আছে, অত সে আইন প্রণেতা হবে। এই যে রাজনীতিটাকে রাজনীতিবিদদের জন্য কঠিন করে তোলা, আসলে বাস্তবতা কিন্তু এটাই। এবং জনগণের কাছে রাজনীতিটাকে একবার সহজভাবে তুলে ধরা, এই যে একটা চমৎকার চিন্তার সমন্বয় ছিল। পাশাপাশি যেমনটা আমরা দেখলাম যে কালচারাল ফেসিস্ট যারা আছে তাদেরকে মানে জোরপূর্বক উচ্ছেদ, ওই চিন্তায় না গিয়ে এটাকে কিভাবে ফাইট দেয়া যায়, এই যে একটা ভিন্ন ধর্মী চিন্তা ভাবনা, এটা শরীফ ওসমান হাদির এই চিন্তাগুলো সবাইকে অ্যাট্রাক্ট করেছে। এখন আমরা যদি দেখি যে ওনার হত্যাকাণ্ড, এটার মূল জায়গায় ওনাকে থামিয়ে দেওয়া কিনা, আমার যেটা প্রশ্ন ছিল আর কি, যে ওনার চিন্তাটাকে থামিয়ে দেওয়া, এটা যদি সংক্রমিত হয় তাহলে তো এটা বিস্ফোরণ ঘটবে। দেখেন, ওসমান হাদি একটা সংক্রমিত একটা বিপ্লব আমি বলবো। যে ওসমান হাদি বেঁচে থাকলে কাদের ক্ষতি হতো এটা এখন কারোর জন্য স্পষ্ট না, খুবই স্পষ্ট। শুধুমাত্র আওয়ামী লীগ তাদের আওয়ামী লীগের শত্রু শহীদ শরীফ ওসমান হাদি না। রাইট। সে এমন অনেক কথা বলছে যেগুলা এখন রানিং যতগুলা পলিটিক্যাল পার্টি আছে তাদের জন্য হুমকি স্বরূপ ছিল। সে অনেক কথা বলছে বাংলাদেশের বিভিন্ন পাওয়ারফুল মিডিয়া হাউস, বিভিন্ন পাওয়ারফুল কালচারাল অর্গানাইজেশন যাদের এগেনস্টে সে একটা বিপ্লব তৈরি করতে চাইছে তার সেন্টার দিয়ে, কালচারাল সেন্টার দিয়ে। তো সেই জায়গা থেকে তার তো গণশত্রু হয়ে গেছিল। শুধুমাত্র আওয়ামী লীগ তার শত্রু হয়ে গেছে বিষয়টা এমন না, তার গণশত্রু। সাধারণ মানুষের বাইরে গিয়ে যত স্টেক হোল্ডার আছে মোটামুটি সবার শত্রুতে পরিণত হয়েছে আসলে। এবং ওইটাই ভাই, ওই কথাটা সবসময় উনি নিজেও ওন করতো যে হ্যাঁ আমি এই শত্রুটাতে আমি বানাচ্ছি আর কি। কিন্তু এটা তো হবে। আমি যখন দেখব যে আমাকে নিয়ে সবাই সুনাম করতেছে, তখন আমার কাছে মনে হবে যে না, রং ট্র্যাকে আছি। ওসমান হাদি ভাই এমনভাবে উনি এই যে এস্টাবলিশমেন্টগুলো তৈরি করে দিয়ে গেছে যে এগুলো এখন রিসার্চ করে, এগুলো যদি সঠিকভাবে রিসার্চ করে ইয়াং জেনারেশন, আমাদের জেনারেশনটা আমরা যদি রিসার্চ করতে পারি, তাহলে ওসমান হাদির যেই সংক্রামক যেই বিপ্লবটা আছে ওইটা ব্লাস্ট করবে আগামী সময়ে। শরীফ ওসমান হাদির যে হত্যা চেষ্টা এবং পরবর্তীতে শাহাদাত বরণ, এখানে যে বিভিন্ন ধরনের ঘটনার প্রবাহ আমরা দেখেছি, এখানে তো নানান স্টেক হোল্ডার আছে। জনগণ একটা স্টেক হোল্ডার, রাষ্ট্র একটা স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টিসগুলো আছে। তো আপনার কি মনে হয় কোনো একটা স্টেক হোল্ডারকে এখন পর্যন্ত সফলভাবে শরীফ ওসমান হাদির এই হত্যাকাণ্ডের যেই বিচার এটার পক্ষে দাঁড়াতে পেরেছে? কেউই পারেনি। জনগণ তো তার সর্বোচ্চ চেষ্টা করতেছে শহীদ শরীফ ওসমান হাদির জন্য কি করা যায়। তার আমি আমার জীবনে আসলে দেখি নাই। আজকে বেগম খালেদা জিয়ার জানাজা হলো। উনি বর্ষিয়ান একজন রাজনীতিবিদ। ওনার সাথে তো শহীদ শরীফ ওসমান হাদি ভাই নিজে কখনোই নিজেকে তুলনা করতেন না। ইভেন উনি সবসময় চাইতেন যে বেগম খালেদা জিয়াকে নিজের মানে আত্মার একটা মানুষ ভাবতে এবং নিজের আইডল হিসেবে সবসময় প্রকাশ করতেন। মাত্র 1.5 বছরের একটা ছোট্ট রাজনৈতিক জীবনে উনি এমন একটা মানে পরিবেশ, এমন একটা এনভায়রনমেন্ট সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীতে তৈরি করে দিয়ে গেছে যে বাংলাদেশে একজন ছিল শহীদ শরীফ ওসমান হাদি। তো এই যে
একটা পরিসর, এটাকে রাষ্ট্র কতটুকু মূল্যায়ন করতে পারছে। ওই যে সবসময় আমি বিভিন্ন পোস্টে আমি দেখি যে রাষ্ট্র পারে, অনেক কিছুই আছে রাষ্ট্র পারে 24 ঘন্টায়, সেটা করে 6 মাসে। রাইট। ফর এক্সাম্পল আমি যদি দেই যে তারেক রহমানের এনআইডি কার্ডটা করা, তারেক রহমানের এনআইডি কার্ড 24 ঘন্টার ভিতরে পাওয়া গেল, 16 মিনিটের ভিতরে উনি ছবি টবি তোলা সহ সকল প্রক্রিয়া সম্পন্ন করতে পারলেন। আমি এই এই জায়গাটা এখন বলতে পারেন যে হ্যাঁ ভিআইপি বা এই টোটাল ব্যাপারটা, তো এই জায়গাগুলোতে তাহলে জনগণের প্রতি এত অবজ্ঞা কেন, তাই না? তো এই জনগণের প্রতি অবজ্ঞা বলতে এখন যদি আপনার শহীদ শরীফ ওসমান হাদিকে আমরা দেখতেছি যে উনি বিশাল একটা পার্ট, কিন্তু রাষ্ট্র তাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে এখন পর্যন্ত। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীকে, এটা যদি আমার এরিয়ার মতো মফস্বল একটা এরিয়া হতো যে খুব গ্রাম এলাকা, সিসিটিভি নাই, ঢাকার বুকে থেকে কোথায় গেছে, কোন বাইকের পরে কোন গাড়িতে উঠছে, কোন গাড়ি থেকে কোন পর্যন্ত গেছে, এইটা বের করা পুলিশের জন্য খুব কঠিন কিছু, বা এইটা বের করা রাষ্ট্রের জন্য কঠিন কিছু। রাষ্ট্র সেই ব্যাপারে কতটুকু গুরুত্ব দিচ্ছে। আর এর থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে খুনি ফয়সালকে খুনি কেউ বলতেছে না, মিডিয়াগুলোতে বলতেছে শুটার ফয়সাল। হোয়াট ইজ শুটার আর হোয়াট ইজ খুনি? শুটার নামটাই তো একটা, মানে তাকে আমার মনে হচ্ছে যে শুটারকে আমি রেসপেক্ট করতেছি মানে একটা টার্ম দিয়ে এটাকে অ্যাকচুয়ালি। এবং তার থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ফয়সাল কিছুই না, এটা রাষ্ট্র খুব ভালো করেই জানে। রাষ্ট্র মানে এই রাষ্ট্র যারা পরিচালনা করে, আমি জানি না ওদের থিঙ্কিং কি, তবে আমরা যারা রাষ্ট্রের জনগণ আমরা বুঝতেছি যে এই খুনি ফয়সাল কিছুই না, সে জাস্ট একটা ওই বুলেটটা ছুটছে ওই পর্যন্ত। এর মানে পিছনে যে কারা জড়িত, এটা রাষ্ট্রের একমাত্র সদিচ্ছা যদি না থাকে, রাষ্ট্র যদি মানে ফেয়ারলি এটা নিয়ে খুব অ্যাক্টিভ হয়ে যদি এটা কাজটা না করে, তাহলে মানে এইটার মেইন জায়গাটাই আমার মনে হয় যে আমি মাঝে মাঝে খুব হতাশ হয়ে যাই যে আল্লাহ না করুক, আমি তো শেষ পর্যন্ত লড়াইটা চালায় যাবো, সেই রাস্তায় থেকে এসে আমি এখন পর্যন্ত আমি এখানেই আছি। আমি আল্লাহর কাছে খালি একটা দোয়াই করি যে শহীদ শরীফ ওসমান হাদি কোনো দিক দিয়ে যেন জহির রায়হানের মতো না হয়ে যায়। জহির রায়হানকে সবাই স্মরণ করতেছে, কিন্তু আজ পর্যন্ত জহির রায়হানকে কারা নিয়ে গেছিল, কোথায় নিয়ে মারা হয়েছে, এটা এখন পর্যন্ত বের করতে পারে নাই। ইভেন পরিবারের সদস্যরা কিন্তু বলে যে ক্লু দেয়, কিন্তু এটা নিয়ে কিন্তু কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না, কোনো রাজনৈতিক দল এটা উদ্যোগ নিচ্ছে না। তো আমি ওই ভয়টাই পাই যে রাষ্ট্রের যথেষ্ট খামখেয়ালি আছে, যথেষ্ট, এটা কেউ এড়াইতে পারবে না। মানে এমনি উপরে অনেক আবেগ দেখাচ্ছে রাষ্ট্রের যারা সাথে জড়িত, কিন্তু কাজের কাজ করছে না। এই আবেগের কথাগুলো যখন আসে তখন আমি জাস্ট ইমাজিন করি যে জাবের ভাই এইটা বলতেছিল যে যারা এখন কান্নাকাটি করতেছে খুব, মানে হাদি ভাইকে ছাড়া বাঁচতেছে না, এই মানুষগুলা হাদি ভাই বেঁচে থাকতে কতটুকু তাকে মূল্যায়ন করছে, কতটুকু তাকে স্পেস দিছে। এনসিপির পলিটিশিয়ানরা বুকে হাত দিয়া বলুক তো যে শহীদ শরীফ ওসমান হাদি তখন তাদেরকে একবার কল দিলে তারা একবারে কল পিক করছে। জামাত ইসলাম বলুক, বিএনপি বলুক, যেই নেতাকে, আমি তো জানি না ভাই কার কার সাথে কথা বলছে, তবে আমার বিশ্বাস, কারণ তার চলাফেরা, তাকে যেভাবে আমি বিভিন্ন প্রোগ্রামে আমি দেখছি, তো তাকে কিভাবে কোণঠাসা করে রাখা হচ্ছে, তাকে কিভাবে স্টেজের এক কর্নারে রাখা হচ্ছে, আমি তো এই জিনিসগুলো দেখছি, আমি একজন আন্দোলনকারী হিসাবে দেখছি। তারা বুকে হাত দিয়ে বলুক যে তারা কতবার শহীদ শরীফ ওসমান হাদিকে কোঅপারেট করছে। তো ডাকসুর একটা প্রোগ্রামের কথা আমার মনে আছে যে ওইখানে শরীফ ওসমান হাদিকে মানে গেস্ট করা হয় এবং সেখানে নানান ধরনের সমালোচনা যে জুলাই কী অবদান আছে, তাকে কে চিনে, আরও কত মানুষ আছে, তাকে কেন আনা হলো না। এই মানুষগুলো কিন্তু আসলে এখন তার জন্য কাঁদছে। আমরা এটা খারাপভাবে দেখি না, কিন্তু বাস্তবতা কিন্তু এটাই যে যাকে যতটুকু সম্মান দেওয়া দরকার ছিল, স্পেস দেওয়া দরকার ছিল, আমরা ওই সময়টাতে দেইনি। এখন সরকার তো আসলে ব্যর্থ এই জায়গা থেকে, এটা তো স্পষ্ট, শতভাগ ব্যর্থ, এবং শতভাগ তাদের আমার মনে হয় যে ইচ্ছা শক্তিটাও মনে হয় না 5%ও কাজ করতেছে তাদের ভিতরে। আপনার কি মনে হয় কেন কাজ না করার বিশেষ কোনো কারণ আছে কিনা? অতিমাত্রায় সুশীলতা একটা রাষ্ট্রকে, বাংলাদেশ নামক এই ভূখণ্ডটাকে
বিপ্লব, বারবার বিপ্লব হচ্ছে, সেইটার আবার সাস্টেইনেবল কোনো রেজাল্ট আসতেছে না, বাংলাদেশের মানুষ আবার ধোঁকা খাচ্ছে, আবার একটা গভর্নমেন্ট আসতেছে। এটার কারণ হচ্ছে এই গুটি কয়েক সুশীল সমাজ, সুশীল সংগঠন, সুশীল ব্যক্তি। যেই জিনিসটা স্ট্রেট আমি বলতে পারি, আজকে আপনি খালেদা জিয়ার আজকের জানাজার বিভিন্ন ধরনের আপনি পত্রিকার শিরোনাম দেখেন না, জানাজা বলতেছে না, শেষকৃত্য বলতেছে, তারপরে প্রয়াণ বলতেছে। এইগুলা হচ্ছে সুশীল স্টেটমেন্ট, এবং এগুলাই আলটিমেট, মানে আমরা মনে করি এগুলার ইফেক্ট কি। এই যে কার্টুন বানাইতো না, প্রথম আলো বলেন বা যেই ইয়াগুলা বলেন, কার্টুন বানাইতো, বিভিন্ন সময় কার্টুন বানায় মানুষকে হত্যাযোগ্য করে তোলার যেই রাজনীতি, এটা সুশীল সমাজের দেয়া। আমরা মনে করি যে এরা কি আর করে, বা এদের কথা কতজনই বা শুনে। এরা যে ইন্টারনালি যে মানুষকে মানে হত্যাযোগ্য করে তোলার যে প্রসেসটা তারা রাখে, এই সুশীলগুলাই তো এখন ইন্টারিমে বসে আছে। সব তো সুশীল। এখন আপনি দেখেন কোন উপদেষ্টাটা এখন আছে, সব এনজিও বেসিসে এক একজন উপদেষ্টা হওয়া, প্রত্যেকটা কোটায় উপদেষ্টা হওয়া। কাউকেই আমার মনে হয় না যে কাউকেই এমন কেউ যদি থাকতো উপদেষ্টা পরিষদে যে আমি হব না, তোমরা আমাকে জোর করে হওয়াইতেছো, সে আমার মনে হয় কাজ করতো ভালো করে। কিন্তু হব না, তুমি আমাকে হওয়াইতেছো, এমন সংখ্যা নাই। আরও প্রধান উপদেষ্টা হব, তুমি আমাকে অন্য উপদেষ্টা বানাইছো, এমন উপদেষ্টা আছে ইন্টারিমে। এখন এই ব্যর্থতার দায় নিয়ে জনগণ কি চুপ হয়ে যাবে? আমরা যদি দেখছি যে ইনকিলাব মঞ্চ তার কার্যক্রম বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে, তো এই কার্যক্রম কি চলমান থাকবে নাকি স্থিমিত হয়ে যাবে? দেখেন, আমি ইনকিলাব মঞ্চের একজন শুভাকাঙ্ক্ষী মাত্র। ইনকিলাব মঞ্চ, আমি চাই এবং আমি এখনও বিশ্বাস করি ইনকিলাব মঞ্চ এটা পিছু হটবে না। ইনকিলাব মঞ্চের যদি 50 জন মেম্বার থাকে, কোর মেম্বার থাকে, যদি সারা দেশের মানুষও না আসে, ইনকিলাব মঞ্চের 50 জন দ্বারায় শাহবাগে আন্দোলন করে 51 নম্বর ব্যক্তি আমি হব। কারণ আমি শহীদ শরীফ ওসমান হাদির বিচার চাই, এবং আমার বিশ্বাস জনগণ শহীদ শরীফ ওসমান হাদি যেভাবে মানুষের মাথায় ঢুকছে, ওই যে একটা স্লোগান আছে যে গুলি লাগলো হাদির মাথায়, হাদির ঢুকলো সবার মাথায়। তো শহীদ শরীফ ওসমান হাদি যেভাবে সকল মানুষের মাথায় ঢুকছে, আমার বিশ্বাস যে বিচার না নিয়ে জনগণ ঘরে ফিরবে না। এবং ওই যে বললাম যে যদি 51 জন মানুষ অনেক, আমি এটা বলবো যে আমি বিচার না হওয়া পর্যন্ত আমি আছি। এখন আমরা দেখছি যে শরীফ ওসমান হাদির যে ঐতিহাসিক জানাজা এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কাজী নজরুল ইসলামের পাশে তাকে শায়িত করা হয়। এখন পর্যন্ত দেখেন যে অসংখ্য মানুষ, মানে 24 ঘন্টার এমন একটা মিনিট সময় নেয় যেখানে একটা মানুষ এখানে জিয়ারত করছে না, দোয়া করছে না। এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা আপনি কীভাবে দেখেন আসলে? দেখেন, সবসময় মানুষ বা ইনকিলাব মঞ্চের যারা সদস্য আছে ওনারা অনেক সময় আক্ষেপ করে যে ভাই আমি কেন ওই দিন ছিলাম না, কেন ভাইকে রিক্সায় দিয়ে আসলাম, প্রত্যেকদিন ভাই বাইকে যায়, আজকে কেন রিক্সায় গেল, এই ধরনের কথাগুলো যখন বলে, তো আমি তখন ওইটা বলি যে মানে কালকে এই বিষয়গুলো নিয়ে আড্ডা দিতেছিলাম, তো জাস্ট এটা একটা চিন্তা যে হাদি ভাই এই অল্প জীবনে যেই পরিমাণ কথা যেগুলো বলে গেছে, আমার মনে হয় যে আল্লাহ কিছু কিছু মানুষকে মানে ক্লু দেওয়ার জন্য যে তোমাকে আগামীর বাংলাদেশ কেমন হবে, আগামীর রাজনীতি কেমন হবে, আগামীর কালচার কেমন হবে, তুমি একটা মানে কালচারাল ফ্যাসিজমের এগেইনস্টে গিয়ে তুমি একটা বিপ্লব, কালচারাল রিভলিউশন তুমি কিভাবে নিয়ে আসবা, এই ক্লুগুলা জাস্ট দিয়ে গেছে। শহীদ শরীফ ওসমান হাদি একটা মহাকাব্য হয়ে থেকে গেছে। এবার এই মহাকাব্যটা কিভাবে আমরা মানে এই জেনারেশন কিভাবে ধরবে, এটা হচ্ছে তাদের ব্যাপার। আমি মানে এখন অনেকেই বলতে পারে যে হ্যাঁ শরীফ ওসমান হাদি ভাই এই যে এই আবেগটা এই জন্যই সৃষ্টি হয়েছে। আমি এখনও বলি যে শহীদ শরীফ ওসমান হাদি ভাই যখন যদি ধরেন ঢাকা 8 আসনে এমপি হয়ে গেল, কোনো না কোনো জনগণ মানে এই যে ক্ষমতার পাশে থাকা, এটা মানে একটা সময় গিয়ে মানুষের আবেগ কমে যায় ক্ষমতার পাশে থাকলে। হয়তো বা শহীদ শরীফ ওসমান হাদি যদি এমপি শরীফ ওসমান হাদি হইতো, তখন হয়তো বা জনগণ এতটা কাছে নিতে পারতো না, কারো না কারো মানে বিপক্ষে চলে যেতে হয়। এটা শহীদ শরীফ ওসমান হাদির সর্বোচ্চ প্রাপ্তি
যে তার জন্য এখনো পর্যন্ত দূর দূর থেকে মানুষ এসে কান্নাকাটি করতেছে, তাহাজ্জুদের পরে কান্নাকাটি করতেছে, আমার আম্মু কান্নাকাটি করতেছে, সবার মা কান্নাকাটি করতেছে, রোজা রাখতেছে, মানুষ রোজা রাখতেছে। দান সৎকার করতেছে, Actually। এমন কোনো কাজ না যে হচ্ছে তো না তার জন্য। এগুলো আসলে আল্লাহর পছন্দের এবং আল্লাহর ইচ্ছা এগুলা। কারণ আমি যতটুকু জানি শহীদ শরীফ ওসমান হাদি কিন্তু শাপলার সেই ট্র্যাজেডিরও একজন ভুক্তভোগী ছিলেন, এবং উনি উপর হয়ে পড়েছিলেন। উনি ওইখানে মারা যেতে পারতেন। 24-এ ওনার আশেপাশে অনেকে শহীদ হয়েছে, উনি শহীদ হতে পারতেন, কিন্তু আল্লাহ ওনাকে স্পেশালি জুলাই বিপ্লবের ওই যে আইকনিক শহীদ, আইকনিক আহত জুলাই মানে যোদ্ধা, এগুলো তো আল্লাহ দেখাইছে। কিন্তু এটা ভয়াবহ একটা মেসেজ। সারা বাংলাদেশ যখন আমি জুলাইয়ের ইমাম, আমি জুলাইয়ের মুয়াজ্জিন, আমি জুলাইয়ের সেনাপতি, এই জুলাইয়ের মাস্টার মাইন্ড, ও জুলাইয়ের এগুলা যখন নিজেরা নোংরামি করতেছে, আল্লাহ ভিতরে ভিতরে ইন্টারনালি একটা মানুষকে বানাইছে, যেই মানুষটাকে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এক নামে বলবে জানা সে আমাদের জুলাইয়ের ইমাম ছিল। এবং আল্লাহ ওটা করে দেখাইছেও। এখন কেউ বলুক না যে আমি জুলাইয়ের ইমাম ছিলাম, আমি জুলাইয়ের মাস্টার মাইন্ড ছিলাম। তুমি জুলাইকে কতটুকু ওন করতে পারছো? যেই জুলাইটাকে তুমি অর্জন করছো মানুষের আবেগ দিয়ে, সেই জুলাইটা সেইখানেই ধ্বংস করে দিছো। দেখেন আজকেও কিন্তু একজন মারা গেল, শহীদ সাইফুল ইসলাম। অ্যাকচুয়ালি কে খবর নিচ্ছে? কেউ খবর নিবে না। শহীদ ওসমান হাদিকে খবর নেওয়া হয়েছে পলিটিক্যাল কারণে, জাস্ট পলিটিক্যাল বেসমেন্টটা ঠিক রাখার জন্য, যে হ্যাঁ আমি হাদির পাশে আছি, এটা নিজের পলিটিক্স ঠিক রাখার জন্য। ভাইয়ের আবেগের জায়গা থেকে আপনি দেখান না, আপনি কতবার আমি ওইটাই আমি চ্যালেঞ্জ করতেছি প্রত্যেক পলিটিক্যাল অর্গানাইজেশনকে। ভাই প্রত্যেক পলিটিক্যাল অর্গানাইজেশনকে কিন্তু সম্মান দিয়ে কথা বলে গেছে। যতটা বেগম জিয়াকে নিয়ে কথা বলে গেছে, ততটা নিজামী মুজাহিদ সাইদি, আল্লামা সাইদিকে নিয়ে কথা বলে গেছে, জামাত ইসলামকে নিয়ে কথা বলে গেছে, ততটা এনসিপি নিয়ে কথা বলে গেছে। সবার পজিটিভ কথা বলছে, পজিটিভলি সমালোচনা করছে, আমাদের মতো কাউকে গালিগালাজ করে নাই। আমি তো বলি যে শহীদ হাদি একটাই, তো এই জায়গা থেকে কতটুকু করতে পারছে ওনারা দেখাক, যে হ্যাঁ আমরা শহীদ ওসমান হাদির এই সময়, তার দুঃসময় আমরা পাশে ছিলাম। এটা একান্তই ব্যক্তিগত অর্জন, আল্লাহ তাকে দিছে, আল্লাহ তাকে ওই হিম্মত দিছে। বরিশাল থেকে একটা ছেলে আসছে, মফস্বল এরিয়া থেকে আসলাম, দেখলাম সারা দেশের মানুষকে কাঁদায় চলে গেলাম, আল্লাহ এই হিম্মত তাকে দিয়ে গেছে। শরীফ ওসমান হাদির জানাজা যেমন একটা আলোচিত, পাশাপাশি তার দাফন কাফন হওয়াটা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং কাজী নজরুলের পাশে, এটা কিন্তু আসলে একটা অসাধারণ ব্যাপার। কারণ তিনি কাজী নজরুল খুবই ভালোবাসতেন। আমরা দেখেছি তার যে সেই বিখ্যাত বিদ্রোহী কবিতার যেই আবৃত্তি, সেটা তো সারা বিশ্বের মানুষের মন ছুঁয়ে গেছে। কিন্তু এর মাঝখানে আমরা দেখেছি অনেক মানুষ তার ওই সময়টাতে তার আবৃত্তির সমালোচনা করেছে, তার অ্যাপ্রোচের সমালোচনা করেছে। শেষ দিকে এসে আমরা দেখেছি তার কবর কেন কাজী নজরুলের সাথে হইতে হবে, সে কে, এরকম কোয়েশ্চেনও কেউ করেছে। আমরা দেখছি যে মৃত্যুর আগেও একটা গোষ্ঠীর জন্য তিনি ছিলেন আসলে চক্ষুশূল, এবং মরার পরেও তার লাশ, তার কবর, এটাও কিন্তু কারো কারোর জন্য একটা মানে কান্নার কারণ। তো এই যে টোটাল সিনারিও, এই সিনারিওকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, শহীদ শরীফ ওসমান হাদির নামটাই একটা অংশের জন্য চক্ষুশূল। কারণ উনি যেভাবে মানে যে কালচারটা এস্টাবলিশ করতে চাইছে, নজরুল, আমার মনে হয় যে নজরুলের যোগ্য উত্তরসূরি নজরুলের পাশে সাহিত্য আছে। এবং যাদের সমালোচনা করার কথা, যাদের কান্না করার কথা, সবসময় বলি যে তারা কাঁদতে থাকো, এটা আমাদের বিজয়। নজরুলকে মানে পোট্রে করার জন্য কালচারালি শহীদ ওসমান হাদি আজীবন কাজ করে গেছে। আমার মনে হয় না নজরুল একাডেমিতে যারা মানে দায়িত্বে আছে তারাও নজরুলকে নিয়ে এতটা ইম্প্যাক্ট ফেলতে পারছে যতটা শহীদ শরীফ ওসমান হাদি ফেলতে পারছে। নজরুল আমাদের কাছে কি হিসেবে পরিচিত? নজরুল আমাদের বিদ্রোহী কবি। এর পাশাপাশি নজরুলের অনেকগুলা বিষয় আছে। আমরা যতটুকু জানি, নজরুল নির্বাচন করেছিল, নির্বাচনে পরাজিত হয়েছিল, সিনেমা বানাইছিল, সিনেমা ফ্লপ হয়েছে। নজরুল আমাদের কাছে কি হিসেবে পরিচিত? এক একজনের কাছে এক এক রকমভাবে পরিচিত। আমাদের কাছে কালচারাল আইকন হিসেবে পরিচিত। তার সেই পুরাতন গানগুলো এখনো পর্যন্ত আমরা শুনতেছি।
এখনও বিদ্রোহী কবিতাটা আমরা নতুনভাবে আমরা কালচারালি পোর্ট্রে করতেছি। তারা একরকমভাবে তারা নরম সুরে বিদ্রোহী কবিতাটাকে তারা একরকম বানানোর চেষ্টা করতেছে। শহীদ শরীফ ওসমান হাদি সেটাকে সেই তার মতো করেই পোর্ট্রে করতেছে, মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত। এই এই ব্যাপারটাই যে আমি সবসময় বলি, নজরুলকে নিয়ে তারাও মানে করতেছে, তারা করতেছে ধ্বংস করার জন্য। যে নজরুলের ওই যে ইহুদিরা, মুসলিম একাংশের থেকে বেশি ইহুদিরা কোরআন পড়ে, কোরআনকে রিসার্চ করে। কেন? আমি কোরআনটাকে পড়ে কোরআনের ভিতরে ঢুকে মুসলিমদের ব্রেন ওয়াশ করব। তো এই একাংশের যারা নজরুল প্রীতি দেখায়, এই একাংশের চিন্তাও এটা, আমি নজরুলকে নিয়ে পড়বো, আমি নজরুল প্রীতি দেখাবো, নজরুলের বিদ্রোহী কবিতাটাকে আমি বিনয়ের সুরে নিয়ে আসবো, নজরুলের সেই বিপ্লবটাকে আমি একটা কুসুম কুসুম একটা ভাব নিয়ে আসবো, ওইটা আমার সফলতা। তাদের কাছে শহীদ শরীফ ওসমান হাদি তো চক্ষুশূল হবেই। এখন আমাদের এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা দেখছি যে বিচার কার্যক্রমের একটা আপডেট পেয়েছি, কিন্তু এটা কখনোই কোনো অবস্থাতে সন্তোষজনক না। এটা প্রথম দ্বিতীয় দিনে কিন্তু আমরা এই বিষয়গুলো সাধারণ জনগণই আসলে বা বিভিন্ন ছোটোখাটো পত্রিকা পোর্টাল এরাই অনেক তথ্য দিয়ে দিয়েছে আসলে। ইভেন পুলিশও কিন্তু এই ইনকিলাব মঞ্চ থেকেই নানান তথ্য নিয়েছে, এর বাইরে তেমন কিছু অগ্রগতি আমরা দেখছি না। এখন ইনকিলাব মঞ্চ নানান কর্মসূচি দিচ্ছে, তো এই কর্মসূচিগুলোতে আপনাদের সাড়া কেমন পাচ্ছেন, কী অবস্থা, আপনার অভিজ্ঞতা কি ওখানকার? আসলে মানুষ বিভিন্ন জেলা থেকে মানুষ আসতেছে, এবং সারা বলতে আমি জাস্ট অবাক হয়ে যাই যে যখন খাবার দাবার অনেকেই নিজের টাকা দিয়ে খাবার দাবার এনে দিয়ে যাচ্ছে, জাবের ভাইদের কাছে নিয়ে আসে, ভাইরা বলে এখন নিব না, আমরা পরে যখন লাগবে আমরা অ্যানাউন্স করব। এই যে একটা ভালোবাসা, মানুষ রোজা রাখতেছে সারা দিন, মহিলারা ছোট ছোট বাচ্চা নিয়ে, আমাদের বোনেরা আসতেছে, মায়েরা আসতেছে, বাবারা, এই অকৃত্রিম একটা ভালোবাসা একজন ব্যক্তিকে নিয়ে। জুলাইয়ের একটা ব্যাপার ছিল যে জুলাইয়ে এক একজনের এক এক রকম এজেন্ডা ছিল। পলিটিশিয়ানরা বা যারা বিভিন্ন সময় আওয়ামী ফ্যাসিবাদের সময় বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছে, তাদের চিন্তা ছিল আমরা এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পাইতে চাই। স্টুডেন্টদের ছিল আমরা কোটা প্রথা করতে চাই, এবং এই এক একজনের এক এক চিন্তা ছিল। শহীদ শরীফ ওসমান হাদির এই যে আন্দোলন, এখানে একটাই ইচ্ছা, শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার চাই। তো এই সাড়া, এটা আসলে হাজার হাজার মানুষ আসতেছে 64 জেলা থেকে, বিভিন্ন সময় মানুষ আসতেছে। তো এটা অকল্পনীয় ব্যাপার। এটা আমার মনে হয় না যে, এবং টানা কতদিন, এই তো 6 দিন 7 দিন আন্দোলন চলতেছে, কোনো দিন মানুষ কম হয় নাই, মানুষকে জায়গা দেওয়া যায় না। বোনেরা দিন দিন বোনদের সংখ্যা বেশি হচ্ছে, আরও অনেক বেশি হয়ে যাচ্ছে, মানুষ দাঁড়ায়, মানে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতেছে। ওই আবেগ আসলে বলে বোঝানোর মতো কিছু না, ওটা আল্লাহর ইচ্ছা এবং হাদি ভাইয়ের অর্জন। এই যে আমরা প্রোগ্রামগুলো দেখছি, সম্ভবত গতকালকে আজকে আরেকটি হ্যাশট্যাগে চলছে, ক্যাম্পেইন চলছে, সেটা কালচারাল হিরোজদেরকে সম্মান জানিয়ে। তা এরকম নানান প্রোগ্রাম চলবে বা সামনে ক্যাম্পেইন আসবে। তো আপনাদের এখানে ইউনিক কিছু বিষয় আছে এখানে, যে আন্দোলনের সময় শাহবাগের যে আন্দোলনটা হচ্ছে, সেখানে আপনারা কিছু স্লোগান দিচ্ছেন, কবিতা আবৃত্তি হচ্ছে, গান হচ্ছে, অভিনয় হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। এখানে আমরা কিছু স্লোগান খুবই প্রমিনেন্ট দেখতে পাচ্ছি। সবচেয়ে বেশি প্রমিনেন্ট হচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগানটা তো সবার একবার হৃদয়ে ঢুকে গেছে। এখানে তাকবীরের স্লোগান হচ্ছে। এখানে তাকবীরের স্লোগানটা আমি দেখলাম যে আগে যেটা হতো যে মানুষজন এটাকে একটা নির্দিষ্ট মানে পন্থার মানুষদেরকে ট্যাগ করে দিত যে তাকবীর দিলে এটা হচ্ছে অমুক ইসলামী দলের স্লোগান। এটা এখন দেখলাম যে নারী পুরুষ নির্বিশেষে সব শ্রেণীর, হিজাবি নন হিজাবি নিকাবি সব মানুষই আসলে তাকবীর স্লোগান দিচ্ছে। এটা হাদি ভাইয়ের আসলে একটা ইউনিক অর্জন কিনা, আপনার কি মনে হয়? অ্যাকচুয়ালি এটা মানে আমি বলবো যে শাপলা থেকে উঠে আসা একটা মানুষ, তারপরে জুলাই বিপ্লব দেখা, এর ভিতরে কতগুলো মুভমেন্ট হয়ে যাওয়া, হাদি ভাইয়ের অনেক আগের অনেকগুলা মুভমেন্ট বা অনেক কিছুর ভিডিও আছে যেগুলা কখনো সামনে আসে নাই। তো এইটাকে নর্মালাইজ করা বাংলাদেশের বুকে, তাও আবার
শহীদ হাদি চত্বর, যেটা আগে শাহবাগ নামে পরিচিত, সেই জায়গায় এটা নর্মাল ব্যাপার না যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে এটাকে যে মানুষ নর্মালি নিবে, এটা চারটেখানি ব্যাপার না। এটাই হচ্ছে ভাইয়ের কালচারাল রিভলিউশন, যে উনি নারায়ে তাকবীর আল্লাহু আকবারটাকে নর্মালাইজ করতে পারছে, এটা সার্বজনীন করতে পারছে, এটা কোনো দলীয় স্লোগান না। তো এই এস্টাবলিশমেন্টটাই, এটাই হচ্ছে সবথেকে বড় সার্থকতা আমি বলবো, যে যখন মানুষ মানে বুক ফুলায় স্লোগান দিতে পারে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এবং এটার যে একটা স্পিরিট, যেই শাহবাগে এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা মানুষগুলাকেই টার্গেট করা হইতো, সেই জায়গাতেই আমরা মানে আকাশ বাতাস প্রকম্পিত করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান চলতেছে। তো এটা একটা কালচারাল রিভলিউশন। এবং এখনও যদি কেউ চেষ্টা করে যে নারায়ে তাকবীর আল্লাহু আকবারটা নির্দিষ্ট একটা দলের স্লোগান, তাহলে আমার মনে হয় না যে হাদির যে এস্টাবলিশমেন্ট, শহীদ হাদি ভাই যে মানুষের মস্তিষ্কে যে এস্টাবলিশমেন্টটা দিয়ে গেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ব্যাপারে, আমার মনে হয় না যে এটা এখন ওই জায়গায় মানে সেই সুশীল সমাজের তথাকথিত সেই আলাপে এখন আর সেটাকে মানুষ অ্যাকসেপ্ট করবে। এটা ইম্পর্টেন্ট যে ওনাকে টার্গেট করার পিছনে এই স্লোগানটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ওনার ভাই, আমরা একটা প্রোগ্রামে শুনেছি, উনি বলেছেন যে কেন নারায়ে তাকবীর আল্লাহু স্লোগান দেয়, এজন্য কিন্তু তাকে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে থ্রেটও দেওয়া হয়েছে। তো তো তার মানে হচ্ছে নানান ডাইমেনশনে আঙ্গিকে উনি যে সমস্ত কাজগুলো করেছেন, প্রত্যেকটা আসলে কারো না কারো যেমন থ্রেট ছিল। আমরা যদি আরেকটা বিষয়ে আসি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে কেউ বা কোনো মিডিয়া দেখা গেল যে শরীফ ওসমান হাদিকে খুবই লাইটলি দেখানোর চেষ্টা করেছে। যেমন কোট আনকোট যদি বলি যে ঢাকা ৮ আসনের প্রার্থী গুলিবিদ্ধ, মানে শরীফ ওসমান হাদি শুধু একজন প্রার্থী, আর কিছু না। তারপরে ধরেন যে এখানে বলার চেষ্টা করা হয়েছে শরীফ ওসমান হাদিকে শুধুমাত্র দেখানো হয়েছে একজন মানে অশ্লীল শব্দ চয়নের মাধ্যমে উনি স্লোগান দিতেন এবং মিডিয়া হাইপ তোলার জন্যই এরকম মানে বিভিন্ন কথাবার্তা বলতেন, এইরকমভাবে পোর্ট্রে করার চেষ্টা করা হয়েছে। সেই জায়গাটা আপনি কিভাবে দেখেন? এই যে কোট আনকোট একটা গালি বা এরকম বিষয়গুলোকেই সবচেয়ে উপরে তুলে ধরা, দেখেন এটা তাদের নির্দিষ্ট একটা এজেন্ডা, এবং এই এজেন্ডাটা তারা খুব ভালোভাবেই বছরের পর বছর ধরে করে আসতেছে। বেগম জিয়া থেকে শুরু করে, এই শাহবাগ ক্রাইম থেকে শুরু করে, এই শাপলা ট্র্যাজেডি থেকে শুরু করে সব কিছুতেই তারা তাদের এই এজেন্ডাটা সূক্ষ্মভাবে পালন করে আসতেছে। এবং তারা এই জায়গা থেকে আমি বলবো যে সফল। বাংলাদেশের মানুষ এটা মানে মনে হয় না যে এখন আর বুঝতে বাকি আছে তাদের যে কারা এটা করতেছে। তারা যে আরও এইভাবে বলতে পারতো, আরও হয়তো বা ভিতরটা শান্তি পাইতো যে একজন বরিশাল থেকে আসা একজন আগন্তুকের মৃত্যু, এটা বলতে পারলে আমার মনে হয় যে তারা তার থেকে বেশি শান্তি পেত। তো মানে শহীদ শরীফ ওসমান হাদির অর্জনই ওইটা, যে তাকে একবার ফেলেও দিতে পারতেছে না, গিলতে তো তারা পারতেছেই না, কারণ এটা তাদের মানে অস্তিত্বের সাথে যাচ্ছে না। তাদের অস্তিত্বই তো দিল্লির সেই গোলামির জায়গা থেকেই তাদের সূচনা। সো তারা ওই মানে গিলতেও পারতেছে না শরীফ ওসমান হাদিকে, শহীদ বলতেও তারা নারাজ। তারপর আবার বলতেছে শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় 20,000 মানুষ হয়েছে, এভাবে বলার চেষ্টা করতেছে, মানে আবার ফেলেও দিতে পারতেছে না, নামটা তাদের নিতেও হইতেছে। তো এইটা আসলে এটা তো বলছি যে এই যে সুশীলতা, বাংলাদেশটা ওই দিন মানে বাংলাদেশপন্থী, শতভাগ বাংলাদেশপন্থী মানুষ হবে, এবং ভারতকে তাদের আসল পরিচয় বাংলাদেশের মানুষ জানবে যতদিন পর্যন্ত এই দালাল সুশীল এবং এই সুশীল নামক এই শ্রেণীটা থাকে। সুশীলতার আসলে তো সুশীলতার ভালো একটা ডেফিনেশন আছে, কিন্তু মানে এইটাকে খারাপ করে ফেলছে। শাহবাগ জায়গাটা তো ভালো, কিন্তু ওইটাকে খারাপ করে ফেলছে কারা, ওইটা হচ্ছে ব্যাপার আর কি। তো এরা ওই সুশীল শব্দটাকেই খারাপ করে ফেলছে। এখন সুশীল বললেই যাদের কথা মাথায় আসে এটা তো সবাই জানে, এবং তারাই নির্দিষ্ট একটা এজেন্ডা তারা যুগের পর যুগ ধরে তারা পালন করতেছে, গানে, কবিতায়, সংস্কৃতিতে, রাজনীতিতে এবং টক শো, টিভিতে, সব জায়গায়। আপনি এখানে যেহেতু আপনার ভোকাল থাকায় আপনার অনেক কণ্ঠ শুনি আমরা,
স্লোগানে। তো আপনাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে এই ছেলে মাথায় টুপি, নারায়ে তাকবীর স্লোগান দেয়, আবার পাশাপাশি অশ্লীল শব্দ চয়নের স্লোগান দিচ্ছে। এটাকে আপনি কিভাবে ডিফেন্ড করবেন? না, আমি তাদের কথাটা ডিফেন্ড করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আচ্ছা। কারণ আহ, আমার বিষয় হচ্ছে আমি তাদের কতটুকু গুরুত্ব দিচ্ছি। আমি হাদি ভাই যেটা বলতো ওইটা একই কথা, যে আমি শুধুমাত্র বাংলাদেশের দালাল। যে ভারত বিদ্বেষী, ভারত কখনোই, ভারত এবং আওয়ামী লীগ, এটা আমার জন্মলগ্ন থেকে আমি বুঝতে শেখার পর থেকে আমি যে জিনিসটা ফিল করছি, ভারত এবং আওয়ামী লীগ কখনোই কারোর বন্ধু হইতে পারে না। যে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে ধ্বংস হয়ে যাবে, আজ হোক কাল হোক। তো ওই বাংলাদেশের দালাল হইতে চাই। এখন এই স্লোগান যখন দিচ্ছি তখন কাদের গায়ে লাগতেছে ওইটা আমার দেখতে হবে। কারণ আমি এই দেশের ওই অতি সুশীলতা আমি এখানে করতে আসি নাই। আমরা যদি এখানে একদিনের জন্য বাঁচি, বাংলাদেশে বুকে, বাংলাদেশের মাটিতেই যদি মৃত্যু হয়, ওকে, একদিনের জন্য হইলেও। ওই হাদি ভাই একটা কথাই বলতো যে জালিমের বিরুদ্ধে মাজলুমের গালি হচ্ছে মহাকাব্য। সেই মহাকাব্যটা মানে প্রস্ফুটিত হোক না, আমরা চাই। ওই যে এখন সমালোচনা করতেছে বা তাদের গায়ে যে লাগতেছে, আপনি একটা জিনিস মানে আপনি ফিল করেন যে আমি একটা স্লোগান দিচ্ছি, দেখতে পাইলে বাকশাল, যেই স্লোগানটাই দিচ্ছি সেটা তাদের নিজের গায়ে লাগতেছে, তাদের নিজেদের জ্বলে যাচ্ছে। তো এটার কারণ হতেছে যে ওই মানে সে প্রত্যক্ষ পরোক্ষভাবে সে বাকশালীদেরকে সে সমর্থন করে আসছে, এই জন্য তার প্রত্যেকটা ওয়ার্ড তার শরীরটাকে কম্পন সৃষ্টি করে দিতেছে। আবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে তার শরীরটা জ্বলে যাচ্ছে। তো এইটা আমাদের সার্থকতা। এখন ইনকিলাব মঞ্চের বা শরীফ ওসমান হাদি ভাইয়ের একটা প্রচলন ছিল, সেটা হচ্ছে যে মুড়ি বাতাসার আন্দোলন বা ক্যাম্পেইনগুলোতে তিনি এটা করতেন। তারপরে দেখা যাচ্ছে যে আমরা এখন ইনকিলাব সেন্টারের যে প্রোগ্রাম, ইনকিলাব মঞ্চের যে প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছি, সেখানে তো অনেক মানুষ জমায়েত হচ্ছে, তারা থাকছে এখানে। তো তাদের এই যে ফান্ডিংগুলো কিভাবে কি হচ্ছে আপনার জানা মতে আর কি? ফান্ডিংয়ের ব্যাপারটা হচ্ছে জাবের ভাই সহ যারাই আছে সবাই শুধু না করে। আমি জাস্ট একটা জিনিস খেয়াল করলাম যে আমি তো সাথে সাথেই থাকি, মানুষ আসতেছে, কেউ 10,000 টাকা, 20,000 টাকা। কালকের আগের দিন দেখলাম একজন 1,00,000 টাকা নিয়ে আসছে দেওয়ার জন্য। ভাই বলল যে আমরা এখন টাকা নিব না, বা আমরা এখন কোনো খাবারই নিচ্ছি না। কারণ যত খাবার, মানে আমি জাস্ট অবাক যে একজনকে রাজনীতি মানে পলিটিশিয়ান বানানোর জন্য মানুষ ইনভেস্ট করছে, যে তুমি আমাদের ভোকাল হও। মানে খাবার এমনভাবে খাবারজাত করা যে তাদের আপাতত 1 সপ্তাহ খাবার লাগবে না, টাকা লাগতেছে না। জাবির ভাই বলতেছে যে যখন টাকা লাগবে আমি অ্যানাউন্স করব, এখন কেউ টাকা দিয়েন না। মানুষ আসতেছে প্রত্যেক দিন, 100 জন, 200 জন, 300 জন আসতেছে, কেউ 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা এইভাবে নিয়ে আসতেছে যে তোমরা ইয়া করো। মায়েরা এসে টাকা দিচ্ছে, না করে দিচ্ছে। তো এখানে ফান্ডিংয়ের যে ব্যাপারটা, যে ফান্ডিং দেশের মানুষ করতে চাচ্ছে, কিন্তু ইনকিলাব মঞ্চ এখন পর্যন্ত তারা ফান্ড নিচ্ছে না। কারণ তারা নিজেদের জায়গা থেকে মানে শতভাগ সৎ থাকার চেষ্টা করতেছে। আমি তো ইনকিলাব মঞ্চের বাইরের মানুষ, আমি আমার জায়গা থেকে আমি যতটুকু তাদের ফিল করছি আর কি। এখানে প্রোগ্রামের ঘোষণা বা অন্যান্য বিষয়ে যে ঘোষণাগুলো আসে, এগুলো আসলে রিলায়েবল সোর্স কি? মানুষ তো অনেক সময় বিভ্রান্ত হয় নানান রিলায়েবল সোর্স হচ্ছে ইনকিলাব মঞ্চ, তারপর হচ্ছে জাবের ভাই, ঝুমা আপু। কারণ আমি এই আন্দোলনের আমার আসার কারণ হচ্ছে যে শহীদ ওসমান হাদি আমার কাছে একজন আইডল, কিন্তু তাদের কাছে তাদের সহযোদ্ধা। আমার কাছেও সহযোদ্ধা অবশ্যই, কিন্তু আমার এখানে আসা, আমি শহীদ শরীফ ওসমান হাদির সাথে যারা ছিল তাদেরকে আমি তাদের নেতৃত্বটাকে মেনে নিতে চাই। তারা বলছে আজকে এই কর্মসূচি, ওকে, আমি এই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি দেখব তারা আপোষ করতেছে না, আমি আসি। তো কর্মসূচিগুলো ঘোষিত হয় ইনকিলাব মঞ্চের পেজে, শরীফ ওসমান হাদি ভাইয়ের যে পেজটা ছিল ওইটাতে, জাবের ভাইয়ের পেজে। এগুলো অথেন্টিক, এই জায়গা থেকেই তো সবাই মানুষ আসে আর কি। আচ্ছা, আমরা একটু ভিন্ন দিকে আসি। আমরা তো শরীফ ওসমান হাদি ভাই নিয়ে কথা বললাম, এখন আপনার ব্যক্তিগত বিষয়ে আসি। তো আমরা গত 2 দিন আগেও দেখলাম যে শাহবাগে একজন পিস্তল সহ ধরা পড়লো। সেটা কি অবস্থা আমরা জানি যে অনেক ধরনের হুমকি ধমকি আসছে। সার্বিক নিরাপত্তা অবস্থা, মানে নিরাপত্তার যে ব্যবস্থা, সেটা তো আমি মনে করি যে যারা ইনকিলাব মঞ্চের অর্গানাইজার আছেন, যারা আপনি আছেন, অন্য যারা ভোকাল আছে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে বা ফেসিবাদের বিরুদ্ধে,
এই যে নানান ধরনের হুমকি ধমকি আসছে, এগুলোকে আপনি কিভাবে দেখছেন আসলে? দেখেন, আমি বাংলাদেশের মানুষ যদি মানে এই যে নিরাপত্তার আলাপটা যখন আসে, যে আমি আহ, শুধু আমার নিরাপত্তা কেন, স্বাভাবিক তো হাজার হাজার মানুষ এসে আন্দোলন করতেছে, তাদের নিরাপত্তার ব্যাপারটা কি? এখন ভোকাল হওয়া মানে আমি সবসময় চাই যেটা, যে সামনে থেকে আসুক, সামনে থেকে এসে গুলি করে মেরে দিয়ে যাক, কোনো সমস্যা নেই। বাংলাদেশেই মরতে চাই, বাংলাদেশের দালাল হয়েই মরতে চাই। এখন এইটার জন্য আলাদাভাবে যে আমি আমার জীবনটাকে আমি খুব মায়া করতেছি বা আমি ভয় পাইতেছি, আমি কাদের ভয় পাবো? ভারতকে ভয় পাবো? ইম্পসিবল ব্যাপার। আমি যদি একাও থাকি, এই শিক্ষাটা আদি ভাই আমাকে দিছে, তার জীবন দিয়ে দেখায় গেছে, জান দিব জুলাই দিব না। আমি জান দিব, কিন্তু ভারতীয় আধিপত্যবাদের দালালি জীবনে করব না। আমার আমার শুধুমাত্র এই দোয়াটাই আল্লাহর কাছে করি, যে নিজের অজান্তেও যেন কোনোদিন ভারতের দালালি করার আগে যেন আমার মৃত্যু হয়, নিজের অজান্তেও। কারণ আমি বাংলাদেশপন্থী মানুষ, বাংলাদেশপন্থী হয়েই নিজের জীবনটা শেষ করতে চাই। এখন এখানে নিরাপত্তা কারা আমাকে মারবে? রাষ্ট্র মারবে? ওকে, রাষ্ট্র যদি আমাকে হত্যাযোগ্য করে তুলতেছে, বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ধরনের কলাম, বিভিন্ন কার্টুন বানাচ্ছে, তারা হত্যাযোগ্য করে তুলতেছে, আমি যখন দেখব যে আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, আমি আগে দেখব যে আমি যেটা করতেছি এটা বাংলাদেশের জন্য কিনা। যেটা করতেছি এটা যদি জনগণ স্টেটমেন্ট দেয় যেটা বাংলাদেশের জন্য, তাহলে আমি ঠিক আছি। এবার বাংলাদেশের জন্য এই কাজটা করার জন্য ভারত বা কোনো একটা গোষ্ঠী আমাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে কিনা, এই দুইটা জিনিস যখন ঠিকঠাক থাকবে, ওকে, আমি সঠিক পথে আছি এবং আমি এইটাকেই থাকতে চাই। এমন না যে আমি নিজের অজান্তে করতেছি, আমি বুঝে শুনে নিজের পরিণতি আল্লাহর ইচ্ছায় লিখছি। শুধুমাত্র বাংলাদেশপন্থী হিসেবে বাঁচতে চাই। যদি 2 দিন বাঁচি, 3 দিন বাঁচি। বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়া আমরা দেখছি যে আপনি ইখতিয়ার বহির্ভূত বিভিন্ন কাজকাম করছেন। তো এই যে ইখতিয়ার বহির্ভূত কাজকাম, এই জিনিসগুলো আসলে কি? তারা কি এভাবে ফ্রেমিং করার কারণটা কি, বা কি ধরনের কাজ আপনি আসলে করছেন? এখন এটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এখন বিষয়। এখতিয়ার কতটুকু, ধরেন এই যে এখতিয়ারের মিনিংটা ওনারা কি হিসেবে বলতে চাচ্ছে, আমাকে নিয়ে বিএনপিপন্থী এবং বামপন্থী যে শিক্ষকদের যে ইয়ে আছে, তারা বললো যে এখতিয়ার বহির্ভূত কাজ করতেছে। কি আওয়ামীপন্থী ডিনদেরকে অপসারণ করা হয়েছে। 1.5 বছর সময় পাইল প্রশাসন, রাবি প্রশাসন, তারা কেন সরায়নি? এই যে শিক্ষকরা এখতিয়ার বহির্ভূত কাজ ওনারা করতেছে না, 73-এর অধ্যাদেশ অনুযায়ী তাদেরকে অসীম ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। তারা আমি যদি বলি যে সেকশন 55(2) অনুযায়ী তারা হচ্ছে ক্যাম্পাসের ভিতরে দলীয় রাজনীতির কোনো কিছু করতে পারবে না, ক্যাম্পাসের বাইরে সব কিছু করতে পারবে। কোন দলটা ক্যাম্পাসের ভিতরে রাজনীতি করতেছে না, তারা ইখতিয়ার বহির্ভূত না? তারপরে এই যে শিক্ষকদের ব্যাপারে এরা সফট কর্নার দেখাচ্ছে, এনারা আলটিমেটলি নিজেদের জায়গায় ঠিক। আওয়ামী লীগ যখন ছিল, আওয়ামী লীগের থেকে এরা সুফল ভোগ করছে, এখন এসে তারা আছে, তারা এখন আওয়ামী লীগকে সুফল দিচ্ছে। মাঝখান দিয়ে জীবন নষ্ট হয় কাদের? এই যে যারা ইখতিয়ার বহির্ভূত কাজ করে। ইখতিয়ার বহির্ভূত কাজ কি? যারা বিগত ফ্যাসিবাদী আমলে ইখতিয়ার বহির্ভূত কাজ কি করে? তো যারা শিবির করে তারা ইখতিয়ার বহির্ভূত কাজ। অথচ শিবির করার কারণে যেই ছেলেটার পা কেটে দিচ্ছে, পায়ে প্রকাশ্যে গুলি করতেছে, যেই ছেলেটা গুলি করতেছে তার ছাত্রত্ব টিকে থাকতেছে, সে কিন্তু ইখতিয়ার বহির্ভূত কাজ করতেছে না। ক্যাম্পাসে শিক্ষকদের ন্যারেটিভ এইটাই। ওই সময় বামপন্থী এই শিক্ষক নেটওয়ার্কের বিবৃতি কোথায় ছিল? যে এই যে শিবির করার কারণে যেই ছেলেটা পরীক্ষা দিতে আসছিল, পরীক্ষার হলের নিচে নামায় তাকে যে পা কেটে দেওয়া হয়েছে, তার পায়ে গুলি করা হয়েছে, এটা ইখতিয়ার বহির্ভূত কাজ। বিএনপি পন্থীদের বিবৃতি কোথায়? শিক্ষক নেটওয়ার্কের বিবৃতি কোথায়? তার থেকে বড় ব্যাপার হচ্ছে তারা ইখতিয়ার বহির্ভূত কাজ বলল কি, আওয়ামীপন্থী ডিনদেরকে বা আওয়ামীপন্থীদেরকে প্রশাসনিক ভবনের সামনে এসে বেঁধে রাখতে চাইছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক নির্বাচনের সময় বলল যে উপাচার্যকে, আমি তো না হয় আওয়ামীপন্থীদের কথা বলছি, উনি বিপ্লবী প্রশাসনের উপাচার্যকে উনি বলল যে চেয়ার সমেত পদ্মা নদীতে ফালায় দিবে। আমিও পোস্ট করছি, উনিও পোস্ট করছে। ওই সময় বিএনপি পন্থীদের বিবৃতি কোথায়? শিক্ষক নেটওয়ার্কের একজন শিক্ষক নেটওয়ার্কের খোদ শিক্ষক আল মামুন, গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষক, সে
আমাদের যারা হচ্ছে রাকসুর পরে হল সংসদে যারা শপথ নিল তাদের ছবিটা নিয়ে বলল যে এটা হচ্ছে একটা স্বাধীনতা, আমিও কালকে মানে 3/4 বা হাফ প্যান্ট পরে আমি মদের বোতল নিয়ে আমি ক্লাসে হিজাব যারা পড়ছিল তাদেরকে অ্যাকচুয়ালি ব্যঙ্গ করে। কটাক্ষ করে। তার ব্যাপারে তাদের বিবৃতি কোথায়? তার মানে আপনাদের কাছে ওনাদের কাছে এখতিয়ারের ডেফিনেশন আলাদা। এখন পর্যন্ত মানে শহীদ নোমানি, শরীফুজ্জামান নোমানি হত্যার মামলার আসামি এখন পর্যন্ত একটা বিভাগের টিচার সদম্বে ক্লাস করতেছে, এটা তাদের কাছে এখতিয়ার বহির্ভূত না। আওয়ামীপন্থীরা ক্লাস করতেছে, আওয়ামীপন্থী উপাচার্য উপাচার্য যারা 16 তারিখে নিজেরা বসে থেকে প্রক্টর নিজেরা বসে থেকে আমার নামে আমাকে 1 নম্বর আসামি করে 4.5 কোটি টাকার মামলা দিছে, তাদের ওই কাজটা এখতিয়ার বহির্ভূত হয় নাই। তাদের কাছে এখতিয়ার বহির্ভূত ডেফিনেশনটা ওই যে এক এক জায়গায় এক এক রকম, যখন নিজের গায়ে আঘাত লাগতেছে। যতক্ষণ পর্যন্ত আমি পোষ্যকোটা নিয়ে কথা বলতেছিলাম না ততক্ষণ পর্যন্ত আমি সলিড ছিলাম, যতক্ষণ পর্যন্ত তাদের কাঁধে কাঁধ মিলাই কিন্তু আমি আন্দোলন করছি। প্রত্যেকটা ব্যক্তি আছে, যখন তাদের পোষ্যকোটা নিয়ে কথা বললাম এক দলের চক্ষুশূল হয়ে গেলাম। যখন আওয়ামীপন্থী ডিনদেরকে অপসারণ করতেছি, অ্যাটলিস্ট আওয়ামীপন্থীদের ব্যাপারে তো তাদের স্টেটমেন্ট ক্লিয়ার থাকার কথা ছিল যে এদেরকে বের করে দেই, কিন্তু না, তারা সেটা করতে চায় না। তো তাদের এখতিয়ার বহির্ভূত ডেফিনেশন যেটা, এটা আমার কাছে খুবই ফালতু। তারা বিগত এই ক্যাম্পাসের বয়স যত সবগুলাকে টেনে নিয়ে আসুক, তারা বলুক, তারা প্রকাশ্যে বলুক যে এই যে শিবির করার কারণে যে ছেলেটা ছাত্রত্ব বাতিল হয়েছে ওই সময়ের বিবৃতি আমাকে দেখাবে এখন, যেটা এখতিয়ার বহির্ভূত ছিল, প্রশাসনের এখতিয়ার বহির্ভূত ছিল। এখন আপনি তো মোটামুটি একটা বড় অংশের মানুষের শত্রুতে পরিণত হয়েছেন, সেটা প্রশাসন, শিক্ষকদের, ছাত্র শিক্ষার্থীদের এক অংশ। তো বেশিরভাগ শিক্ষার্থী আপনার পক্ষে আমরা যতটুকু দেখি, অবজার্ভ করি। তো এখন আপনি আপনার ভবিষ্যৎ শিক্ষা জীবন বা অন্যান্য বিষয় এগুলো নিয়ে আশঙ্কা করেন কিনা? আশঙ্কা বলতে আমি স্টুডেন্টদের সবসময় বলি যে আমার হয়তো বা সার্টিফিকেটটা নিয়েই ক্যাম্পাস থেকে যাওয়া হবে না। আমি যে কয়টা দিন ক্যাম্পাসে থাকতে পারি, আমি কিছু চেঞ্জেস এর জন্য থাকতে চাই। এখন পর্যন্ত যতগুলো মুভমেন্ট করছি, একা একা করছি বা অল্প কয়েকজন মানুষ নিয়ে করছি, কোনোটাই যে আমি খুব বেশি বেনিফিটেড হয়েছি, আমি এটার জন্য টাকা পাইছি, আমি এটার জন্য পাইছি, বিষয়টা এমন না। আরও এটা আন্দোলনটা থামানোর জন্য আমাকে বিভিন্ন ধরনের অফার দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে আমি ওইটা বোধ করি, আমি এটা আশঙ্কা করি। এখন পর্যন্ত 3টা তদন্ত কমিটি রান করতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রানিং জিএসের একটা তদন্ত কমিটি এখন পর্যন্ত রানিং জিএস হিসেবে থাকা অবস্থায় আমাকে নিয়ে এখন তো একটা তদন্ত কমিটি চলতেছে, যেটা নির্বাচনের আগে যেই সমস্যাটা হয়েছিল এটা নিয়ে। এবং তাদেরকে কী ধরনের প্রশ্ন করা হচ্ছে, মানে যারা আমাদের সাথে আরও সহযোদ্ধা ছিল তাদেরকে ডেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হচ্ছে। সালাউদ্দিন কোনো পলিটিক্যাল আইডিওলজির সাথে আছে কিনা, সালাউদ্দিনের মানে কারোর সাথে ব্যক্তিগত আক্রোশ ছিল কিনা, এই ধরনের প্রশ্ন পর্যন্ত করা হচ্ছে। তো এই জন্য আমি ভাবি যে আমার যদি কালকেও ক্যাম্পাস জীবন শেষ হয়, আমি স্টুডেন্টদেরকে আমি মানে এই তালিকাটা ধরাই দিতে পারবো যে আমি এই ক্যাম্পাসে 3 বছর ছিলাম, আমি 3 বছরে নিজের জন্য এইটা করছি, মানে কিছুই করি নাই, আপনাদের জন্য এইটা করছি। এবং আমি যখন থাকবো না, শহীদ শরীফ ওসমান হাদি যতদিন ছিল, সে কী ছিল কেউ জানতো না। শহীদ শরীফ ওসমান হাদি কী ছিল এটা 50 বছর পরে মানুষ জানতে 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 বলবে শহীদ শরীফ ওসমান হাদি একটা মানুষ ছিল। তা আমিও চাই যে ক্যাম্পাসে যেদিন আমি থাকবো না, যখন আমি ক্যাম্পাস থেকে চলে আসবো বা ক্যাম্পাসের একটা হয়তো বা কোনো একটা বাস্তবতা আমাকে মেনে নিতে হবে, তখন স্টুডেন্টরা বুঝবে যে হ্যাঁ, এই একরোখার স্বভাবটা কী পরিমাণ দরকার ছিল স্টুডেন্টদেরকে। ঘন্টার পর ঘন্টা একটা জায়গায়, একটা অফিসিয়াল দপ্তরে বসায় রাখা, বিভিন্ন দপ্তরের স্বেচ্ছাচারী আচরণ, সব কিছুর বিপক্ষে সবসময় লড়াই করা কখনো আইনের ভিতরে থেকে সম্ভব না, কারণ তারা আইনের ভিতরে থাকে না। যারা আইনের ভিতরে থাকে না তাদেরকে আইন দিয়ে আমি কখনোই তাদেরকে আটকাইতে পারবো না। ফ্যাসিস্ট হাসিনাকেও পারা যায় না। এখন কি বলবেন যে ছাত্র জনতার যে অভ্যুত্থান এটা এখতিয়ার বহির্ভূত ছিল? আমরা যাদের সবসময় বলা হয় যে কোনটা এখতিয়ার বহির্ভূত, শিক্ষকদেরকে এনে বেঁধে রাখতে চাইছে। শিক্ষক কেন? তারা যেই কাজগুলা করে তারা শিক্ষক না। আমি বলি যে আপনি যে ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনি মিলায় নেন আপনার ডিপার্টমেন্টের কতজন শিক্ষক শিক্ষাপন্থী কেউ নাই।
জামাতপন্থী, বিএনপিপন্থী, আওয়ামীপন্থী, বামপন্থী, শিক্ষাপন্থী কেউ নাই। প্রত্যেকজন শিক্ষক নামক একটা পদের বেতনভুক্ত কর্মচারী। তো এই যে কর্মচারীরা যদি তাদের কাজ ঠিক মতো না করে, তুমি ফ্যাসিলিটিস নিবা একবারে হাই প্রোফাইল, মানে হাইলি সর্বোচ্চ তুমি সুবিধাটা নিচ্ছ, কিন্তু জনগণের ট্যাক্সের টাকার বেতন ঠিকই নিতেছে, সুবিধা ঠিকই নিতেছে, যেই জনগণের সেই কৃষক পরিবারের সন্তানটা আসতেছে তাকে কতটুকু দিতেছে? দিচ্ছে না। তো আমার তো তার থেকে আমার জবাবটা নিতে হবে। এখন যদি আপনি বলেন যে তোমার শিক্ষক, আপনি যখন আমার ক্লাসে আসবেন, আপনি যখন আমার পড়াশোনা সংক্রান্ত মানুষ, আপনি আমার শিক্ষক। আমি যখন একজন অধিকার কর্মী আর আপনি একজন শাসক, তখন আপনার থেকে আমার জবাব নিতে গেলে মাঝে মাঝে আমার কথা আপনাকে তিক্ততার সম্মুখীন করতে পারে। এখন আপনার ক্যাম্পাসের বাস্তবতায় আপনি এতদিন কাজ করেছেন এবং জুলাই আন্দোলনে কাজ করেছেন, এখন আপনি ন্যাশনাল লেভেলে অনেকগুলো ইস্যুতে কাজ করছেন। তো এই কাজগুলো করতে যেয়ে আপনি এখন পর্যন্ত কী ধরনের থ্রেট ফিল করেছেন, বা কী ধরনের থ্রেট আপনাকে দেওয়া হয়েছে আসলে? না, থ্রেড তো এগুলো তো আসে, এগুলো আসলে খুবই কমন ব্যাপার। এগুলা হাদিভাবে পাত্তা দিত না, এগুলা আমাদের আসলে পাত্তা দেওয়ার মতো কোনো ব্যাপারই না। এটা ফেক আইডি দিয়ে কেউ একজন থ্রেড দিচ্ছে, বা হত্যার হুমকি দিচ্ছে, কল দিয়ে হুমকি দিচ্ছে, হোয়াটসঅ্যাপে হুমকি দিচ্ছে। তো এই জায়গাগুলো আসলে খুব বেশি সিরিয়াসলি আমরা নিচ্ছি বিষয়টা এমন না। আর এগুলা মেনে নিছি, এগুলো সেই জুলাইয়ের পর থেকে এগুলো কন্টিনিউয়াসলি আসতেছে। আর থ্রেড কেউ সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, ওই যারা থ্রেড দেয় ওদের প্রতি আসলে অনুরোধ যে সামনে এসে থ্রেড দিক, তাহলে ওইটা মোকাবেলা করা যাবে। কিন্তু ফেসবুকে ফেক আইডি দিয়ে মানে এই কাপুরুষের হাতে মরতে কেউ চায় না। বীরপুরুষের হাতে সামনে এসে সামনে থেকে গুলি করুক, ওইটা একটা আত্মার একটা মানসিক প্রশান্তি, এবং এটা বুঝবো যে যে আমাকে মারছে সেও কাপুরুষ না। সবশেষে আমরা আজকেই জানাজা পড়লাম আমাদের আপসহীন নেত্রী, আমরা যাকে বলি বেগম খালেদা জিয়া, তিনি ইন্তেকাল করেছেন। তো খালেদা জিয়া সম্পর্কে হাদি ভাই তো আসলে খুব উঁচু ধারণা রাখতেন এবং খুবই চমৎকার করে তিনি তাকে তুলে ধরেছেন তার বক্তব্যগুলোতে। তো একই সাথে একই মাসে আসলে কাছাকাছি সময়, এবং একটা সময় হাসপাতালেও এমন উপরতলা নিচতলায় কিছু সময় ছিলেন তারা, অথচ মানে বেঁচে থাকতে বা সুস্থ থাকতে তাদের দেখা হয়নি ওই সময়টাতে। তো এই যে খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশের পলিটিক্সে আসলে কী ধরনের ক্ষতি হলো আপনার মনে হয়? অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের আপোষহীন একটা মানুষ। হাদি ভাই তো সবসময় ওনাকে আইডলের মতো মানত। তো বেগম জি আসলে বাংলাদেশের জন্য অপূরণীয় একটা ক্ষতি। আমি জানি না যে তার দল সেইভাবে সে আপোষহীন মনোভাবটা পোষণ করতে পারবে কিনা, আশাবাদী। তবে ওই যে নিতান্তই একজন গৃহিণী থেকে শুরু করে মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর সেই সাজালো গোছালো একটা সংসারের একজন মানে গৃহিণী থেকে শুরু করে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আসা, নিজেকে এস্টাবলিশ করা, স্বামীর দেয়া সে ওয়াদাটা, দলটা তো তার অবশ্যই তার একটা ওয়াদার মতো ছিল, সে ওয়াদাটা রক্ষা করে শেষ পর্যন্ত স্বামীর পাশেই সে শায়িত হলো। আমার মনে হয় যে লাখ লাখ মানুষের দোয়া তো পাচ্ছে। হাদি ভাই চাইতেন যে উনি একটু দেখা করতে বেগম জিয়ার সাথে, তো আল্লাহ পাশাপাশি তো মানে দেখা করার তো সুযোগ দেয় নাই হয়তো, বা আপনি যেটা বললেন যে উপরতলা নিচতলা একই মাসেই শাহাদাত বরণ করলো, এবং লাখ লাখ মানুষের দোয়া নিয়ে গেল দুইজন মানুষই, এবং দুইজন মানুষই সারা জীবন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে গেছে, আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছে। হয়তো বা খালেদা জিয়ার থেকে সর্বোচ্চ ইন্সপিরেশনটা শহীদ হাদি ভাই পেয়েছে, খালেদা জিয়া এবং শহীদ হাদি ভাইয়ের থেকে সর্বোচ্চ ইন্সপিরেশনটা আমাদের জেনারেশন আমরা পাচ্ছি। এখন সবাই তো শোকাগ্রস্ত এবং শোক প্রকাশ করেছে, জানাজা এসছে, নামাজ পড়েছে। আমরা এর মাঝখানে দেখলাম যে আমাদের মিডিয়াগুলোর কোনো মিডিয়া হাউস আওয়ামী লীগের পলাতক নেত্রী
খুনি হাসিনাকে শোক প্রকাশ করেছেন এই মর্মে খবর প্রকাশ করছেন। এই ধরনের খবর প্রকাশকে আপনি কিভাবে দেখেন যে হাসিনাও শোক প্রকাশ করছে? হাসিনাকে নর্মালাইজ করা, তাদের কাজই তো এটা। আওয়ামী লীগের মিডিয়া এবং কালচারে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা আছে। এই যে মিডিয়াগুলা সফটলি তারা কিভাবে পুশ করতেছে আওয়ামী লীগকে, এখন পর্যন্ত কিভাবে নর্মালাইজ করতেছে। কোন হাসিনা এই বেগম জিয়ার মানে এই যে মৃত্যুতে দুঃখ প্রকাশ করতেছে? কোন হাসিনা? সে তারই তো বক্তব্য আছে যে বয়স তো অনেক হয়েছে, আর কত, কার লিভার নষ্ট হয় এটা তো আমরা জানি। এই ধরনের বক্তব্য কে দিছিল? কে ধীরে ধীরে বছরের পর বছর তাকে চিকিৎসা না করতে দিয়ে কারাবন্দি রেখে, ঘরবন্দি রেখে, কে তাকে মানে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিছে? সে এখন এসে বিবৃতি দিচ্ছে, এবং সেটা কোন মিডিয়া এটাকে প্রচার করতেছে? তাদেরকে ফাইন্ড আউট করেন, আপনি এই সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে কারা করতেছে। এবং এরাই হচ্ছে কালচারাল ফ্যাসিজম, মিডিয়া ফ্যাসিজমের সাথে জড়িত। এরা হচ্ছে মিডিয়া সন্ত্রাসী ছড়াচ্ছে। এই যে অ্যাট দ্য সেম টাইম তারা শহীদ ওসমান হাদি ভাইকে নর্মালাইজ করতেছে, অ্যাট দ্য সেম টাইম তারা বেগম জিয়ার প্রশ্নে এসে আওয়ামী ফ্যাসিবাদটাকে নর্মালাইজ করতেছে, যেটা বিগত সময়ে বেগম জিয়ার সাথে তারা যেই কাজগুলো করছে, যেই অন্যায়, যে বেইনসাফি, যেই জুলুমটা করছে, এই জুলুমটাকে তারা নর্মালাইজ করার জন্য হাসিনা দুঃখ প্রকাশ করছে, ওয়াজেদ জয় দুঃখ প্রকাশ করছে। কারা দুঃখ প্রকাশ করতেছে? খুনি। আমি এখন একজনকে খুন করে এসে তারপরে আমি তার লাশ নিয়ে আমি কানবো, বিষয়টা কেমন কিছু? তারা তো প্রকাশ্য খুনি। এবং বিএনপিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এই লক্ষ লক্ষ মানুষের সামনে জানা যায় বলতে পারছে ফ্যাসিস্ট হাসিনা তাকে ধীরে ধীরে তাকে মানে গৃহবন্দী রাখার মাধ্যমে, তাকে চিকিৎসা করতে না দেওয়ার মাধ্যমে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিছে। এই জন্য বিএনপিকে মানে মন থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এটা আমাদের প্রত্যেকের মনের কথা। আমরা তো দেখছি সামনে ইলেকশন এবং নানান ধরনের সমীকরণ তৈরি হচ্ছে। একটা বড় আলোচিত বিষয় এখন, সেটা হচ্ছে জোট। আমরা দেখছি বিএনপি নেতৃত্বে কিছু দল জোট করেছে, এবং সবচেয়ে আলোচিত জোট যেটি, সেটা হচ্ছে এখন পর্যন্ত যারা জানে 10 দল বা 12 দলের একটা জোট। সেখানে হয়তো কেউ বেরিয়ে যেতে পারে, আসতে পারে। জামাতের নেতৃত্বে সেই জোটে এনসিপিকে নেওয়া হয়েছে। এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। এটা সম্পর্কে আপনি কি বলবেন? এখন মিশ্র প্রতিক্রিয়া হওয়াটাই স্বাভাবিক ব্যাপার, কারণ এনসিপি গঠিত হয়েছে বিভিন্ন দল মত বা বিভিন্ন মতাদর্শের মানুষের সমন্বয়ে। সো যখন একটা রাজনৈতিক দলের তারা যাবে, তখন খুব স্বাভাবিক তার ভিতরে একটা পক্ষ থাকবে যাদের মতাদর্শের সাথে মিলবে না। তো আমার কাছে কয়েকটা বেসিক বিষয়ের জন্য আমার কাছে মনে হয়েছে যে এটা ঠিক আছে। কেন? ফার্স্ট কথা হচ্ছে যে বিএনপি মানে গণভোটের জায়গায় তো বিএনপি মানে এই যে নির্বাচনের সাথে হওয়ার তারা পক্ষে ছিল না। তো এই জায়গা থেকে একটা কনফ্লিক্টিং একটা সিচুয়েশন ছিল। তার থেকে বড় ব্যাপার হইতেছে যে এনসিপিকে তো কোনো না কোনো জায়গায় তাদের জোট হইতেই হইতো, কারণ এখন বাচ্চা একটা দল, এটা সবাই খুব ভালো করেই জানে। এবং আমরা মনে প্রাণে চাই যে ছাত্রদের মানে যারা আমরা জুলাই আন্দোলনে সক্রিয় ছিলাম তাদের প্রতিনিধিরা সংসদে যাক, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বেঁচে থাকার জন্য। সো সেই জায়গা থেকে মনে হয়েছে যে মানুষের যে সমর্থন তারা চাচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে তারা তাদের রাইট ট্র্যাকে আছে এবং তারা করতে পারে এটা। এবং এইটা নিয়ে যে আমরা জলঘোলা করার চেষ্টা করলাম যে পাকিস্তানপন্থী একটা দলের পক্ষ কেন নিচ্ছেন, বা যারা বলতেছে তাদের থেকে আমি জাস্ট একটা প্রশ্নের উত্তরে নিতে চাই যে জামাত ইসলাম যদি আমি ধরে নিলাম যে জামাত ইসলাম পাকিস্তানপন্থী একটা দল, রাজাকার বা শিবিরকে আপনি অন করতে পারতেছেন না, তো শিবির এবং জামাতকে আপনি জুলাইয়ের সময় কেন বলে দেন নাই যে তুমি রাজাকার বা তুমি পাকিস্তানপন্থী, তোমার সাথে আমি আন্দোলন করব না? কেন তাদের শেল্টারে আপনি দিনের পর দিন সেই জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত তাদের শেল্টারে আপনি বিভিন্ন জায়গায় থাকছেন, মুভ করছেন? কেন তাদের কর্মীরা আপনাকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে আপনাকে দিনের পর দিন আপনাকে নেতৃত্ব দিয়ে এই পর্যন্ত উঠায় আনছে?
তখন কেন বলেন নাই যে আমি কোনো রাজাকারের সাথে আমি আন্দোলন করব না, আমি আমার আন্দোলন আমার মতো করে করব? তাছাড়া বিএনপি সহ অন্যান্য দলগুলো তো জামাতের সাথে জুটেছিল এটা দীর্ঘ সময়। জি না, এই যে মানে স্টেটমেন্টগুলো দিতে চাই, কেন তারা বের হয়ে যাচ্ছে বা এনসিপিকে নিয়ে কেন সমালোচনা হচ্ছে যে জামাত হয়তো বা মানে জামাত হচ্ছে মুক্তিযুদ্ধের প্রশ্নে বিতর্কিত, এই এই বিষয়গুলো আনতে চাচ্ছে। তো আপনি রিভলিউশনের সময় আপনি বলতেন, এখন যদি আপনি আমাকে পার্সোনালি বলেন যে ধরেন আমার নামে মানে মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেছে, আমি মোস্ট ওয়ান্টেড হয়ে গেছি, আমাকে ভারত আমাকে বললো যে তোমাকে আমরা দিব, নিরাপত্তা দিব, আমি ভারতের নিরাপত্তা কেন নিব? আমি বাংলাদেশের বুলেট খেয়ে আমি মরে যাবো, তার থেকে আমি ভারতের নিরাপত্তা নিব না। এটা আমার স্টেটমেন্ট, আমি ব্যক্তি, আমি চাই যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের কোনো একটা অপরাধের জন্য বাংলাদেশের বুলেট দিয়ে আমাকে মারুক, আমি ভারতপন্থী বা ভারতের কোনো হেল্প নিব না। ওইভাবে আপনি আপনার মানসিকতা ওইটা করেন না যে হ্যাঁ আমি আগে থেকে আমি জামাতের বিপক্ষে ছিলাম, সো জামাতের সাথে আমি আন্দোলন করব না, জামাতের কোনো হেল্প আমি নিব না, জামাতের কোনো পলিসি মেকিংয়ের জায়গায় আমি থাকবো না, ছাত্র শিবিরের কোনো পলিসি মেকিংয়ে আমি থাকবো না, এটা বলেন। এখন যারা এনসিপি সমালোচনা করছে জুটে যাওয়ার কারণে, এরা কিন্তু আগেও এনসিপিকে অনেকেই সমর্থন করতে এরকম না। এখন দেখা যাচ্ছে এনসিপির প্রতি তাদের একটা মায়া মহব্বত, মনে হয় অনেকদিন তারা খুব আশায় ছিল এনসিপি জামাতের সাথে যাবে না, এটা তাদের প্রত্যাশা ছিল। এটা মায়া মহব্বত ঠিক না, এটা হচ্ছে কিছু কিছু মানুষ, আমাদের স্বজন আত্মীয় স্বজনদের মধ্যেও কিছু কিছু মানুষ থাকে যারা পরামর্শ দেয় জীবন ধ্বংস করে ফেলার জন্য। আচ্ছা, সো ওই জায়গাটাই হচ্ছে মানে এই 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 মানুষগুলা ওই রকম একটা জায়গায় আর কি। তো এটা ওই পরামর্শটাকে মানে যে নিতে হবে, আমার মনে হয় যে এটা এনসিপির জন্য রং কিছু হইতো, কারণ আমরা তো অবশ্যই শুভাকাঙ্ক্ষী, আমরা চাই, এখন পর্যন্ত জাতীয় রাজনীতিতে না গেলেও আমি চাই যে এনসিপির অন্তত পক্ষে যারা বিপ্লবী আছে এরা সংসদে গিয়ে কথা বলুক, তাহলে হয়তো বা জুলাইটাকে একটু হইলেও আমরা সাস্টেন করাইতে পারবো আর কি। সবশেষ আমরা হাদি ভাই তো ঢাকা হাটে ইলেকশন করতে চেয়েছিলেন এবং অনেকটা কাজে তিনি এগিয়েছিলেন। হাদি ভাইয়ের মৃত্যুর পর, শাহাদাতের পর, আমরা তার ফ্যামিলির অনেকেই কথা হঠাচ্ছিল যে তার ফ্যামিলি থেকে যেন কেউ, তার ভাই, তার বোন, কেউ একজন নির্বাচন করেন, অথবা ইনকিলাব মঞ্চের কেউ যেন নির্বাচন করেন। আমরা দেখলাম যে তার পরিবার বা ইনকিলাব মঞ্চ এই নির্বাচনে তারা কোনো মতেই অংশগ্রহণ করছে না। এটা আপনি কিভাবে দেখছেন? দেখেন, প্রথম ব্যাপার হচ্ছে যে হাদি ভাই পলিটিশিয়ান হবে বা ইলেকশন করবে এটা তার ফিফথ প্রায়োরিটি ছিল, এটা যেটা বললাম, যে উনি সবসময় এই পরিচয়টা বেশি দিতে চাইছে যে উনি একজন এই ইনকিলাব কালচারাল সেন্টারটাকে দিয়ে উনি বিভিন্ন কালচারাল যেই ইয়েটা আছে, ফ্যাসিজম আছে, এটার এগেনস্টে উনি ফাইট দিবেন। সো ওইটা ওনার ফিফথ প্রায়োরিটি ছিল। এবং মানে যে ইনকিলাব মঞ্চের সবাই যে খুব মানে সবাই যে হাদি ভাইয়ের প্রচারণায় থাকতো বিষয়টা মনে, ইনকিলাব কালচারাল সেন্টারের মতোই চলতেছিল। ইনকিলাব মঞ্চ একটা সংগঠন এবং উনি ওটার মুখপাত্র ছিল এই হিসেবে। তো তারপরে আমি যেদিন লাস্ট মনোনয়ন দেওয়ার লাস্ট দিন আমি জাবের ভাইকে বারবার কল দিচ্ছি বা জুমা আপুকে বারবার কল দিচ্ছি যে এখনো সময় আছে, আপনারা একবার একটু অনেক মানুষ চাচ্ছিল, সারা দেশের মানুষ চাচ্ছিল, আমাকে বারবার অনেকে মেসেজ দিচ্ছে, কল দিচ্ছে যে কি করতেছে না করতেছে। তো রিকোয়েস্ট করলাম। এখন জাবের ভাই যেই কথাটা বললো আসলে এটা ফেলে দেওয়ার মতো না। সেটা হচ্ছে বাংলাদেশের খুব কমন একটা টার্ম যে লাশকে ক্যাশ করা। এই অ্যাকচুয়ালি লাশকে ক্যাশ করে ধরেন এখন ঢাকা ৮ আসনে ইনকিলাব মঞ্চ যাকে দাঁড়া করায় দিবে, জামাত হোক বিএনপি হোক, সবাই তার সম্মানার্থে কিন্তু হয়তো বা বসে যেতে পারে, না বসে গেলেও জনগণের শতভাগ সমর্থন নিয়ে সে সংসদে যাবে। যাওয়ার পরে সেই লাশের আবেগ দিয়ে সে গেল। শহীদ শরীফ ওসমান হাদি নিজের যোগ্যতায়, বরিশাল থেকে আসা একটা মানুষ, নিজের যোগ্যতায় ঢাকা ৮ আসনের নেতৃত্ব দিতে চাইছে, মুড়ি বাতাসা রাজনীতি এস্টাবলিশমেন্ট করতে চাইছে এবং 299 জনের, বাকি 299 জনের মানে অন্যায়ের বিরুদ্ধে সে সোচ্চার হইতে চাইছে। সে যেই ইফেক্টটা ফেলতে পারতো সংসদে, তার কোটায় আসা একজন কি সেই ইফেক্ট ফেলতে পারবে? আমরা দেখছি যে অনেক জুলাইয়ের পরে অনেক মাকে দেখছি নিজের ছেলের লাশ ক্যাশ করতে, অনেক ভাইকে দেখছি তার ভাইয়ের লাশকে ক্যাশ করতে। তা আমার কাছে মনে হয় যে নজরুলকে যেমন আমরা একটা জায়গায় রাখছি,
আমরা আরেকজনকে বানাইতে যাই নাই যে হ্যাঁ নজরুলের খেলাফত হিসাবে আমরা আরেকজনকে আমরা ছোট নজরুল, মাঝারি নজরুল এইভাবে বানাইতে চাই নাই, নজরুল একজন রাখছি। সেভাবে শহীদ শরীফ ওসমান হাদি ওইভাবেই থাক। তার দীর্ঘ জীবন নাই, স্বল্প একটা জীবন, যতটুকু করছে এইটাকে রিসার্চ করে এইটা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের ইয়াং জেনারেশনের পলিটিক্যাল আইডিওলজি, কালচারাল আইডিওলজি বিল্ড আপ হোক। এই ব্যাপারগুলো চিন্তা করেই আসলে আমার মনে হয় যে পরিবার এবং ইনকিলাব মঞ্চ এই প্রার্থীটা দেয় নাই, এবং আমি এটাকে শতভাগ সমর্থন করি। এখানে একটা বিষয় আমরা এক্সাম্পল দেখি যে অনেক সময় শহীদ পরিবারের কেউ যখন নির্বাচনে দাঁড়ায়, সে হয়তো কোনো না কোনো কারোর সাথে জোট করতো, তখন বিরোধী মানুষগুলো কিন্তু সেই বিরুদ্ধে চলে গেল। পাশাপাশি আমরা একটা বাজে উদাহরণও দেখলাম যে স্নিগ্ধ যে মীর মুগ্ধের যে ভাই, সেও কিন্তু একটি পলিটিক্যাল পার্টি জয়েন করার পরে সেখান থেকে কিন্তু তাকেও নির্বাচন করতে দেওয়া হচ্ছে না বা মনোনয়ন দেওয়া হচ্ছে না। এটা কিন্তু একটা অপমানজনক বিষয়। সব মিলিয়ে আসলে আমার মনে হয় শহীদ শরীফ ওসমান হাদি ভাই সার্বজনীন একজন মানুষ, সো তাকে কোনো দলের ভিতরে নেওয়াটা এটা খুবই মানে আমি প্রথমে চিন্তা করতেছিলাম যে আসলে কেন হচ্ছে না, কারণ ওইটাও একটা কনসার্নের ব্যাপার যে শহীদ হাদি ভাই এবং তার যে কালচারাল যেই রিভলিউশনের যে চিন্তাধারা, এটাকে এস্টাবলিশ করতে গেলে আমি প্রথমে ভাবছিলাম যে এটাকে এস্টাবলিশ করতে গেলে সংসদে একজন মানুষ থাকা দরকার কিনা। পরে চিন্তা করলাম এটা নেগেটিভিটি, যে বাস্তবতা যেটা বলে যে হাদি ভাইয়ের প্রতি মানুষের যে ইমোশনটা, এটা আস্তে আস্তে আরও ধ্বংস হয়ে যাবে। সো আমরা যদি হাদি ভাইয়ের ইমোশনটাকে বাঁচায় রাখতে চাই, তাহলে ওকে ক্ষমতা থেকে দূরে থেকে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা। হাদি ভাই তো নিজেও আসলে পরিবারতন্ত্র এবং এই বিষয়গুলো, সুযোগ নেওয়ার বিষয়গুলো থেকে তিনি সতর্ক করেছেন, তার থেকে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা। আমরা আজকের আলোচনা অনেকগুলো বিষয়ে আলোচনা করার চেষ্টা করছি। দিন শেষে আমরা সবাই বাংলাদেশপন্থী মানুষ। বাংলাদেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে, কোনো একটি রাষ্ট্রের আধিপত্যবাদের যেন শিকার না হয়, সেই প্রত্যাশায় থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই উত্তাল সময়ে মিছিলে রাজপথে সময় দিচ্ছেন, পাশাপাশি কালচারাল কাজ করছেন এবং আমাদেরকে স্টুডিওতে এসে আপনি সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সালাম। ধন্যবাদ। দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আমাদের এই আলোচনা থেকে আপনারা অনেক কিছুই শুনেছেন, জেনেছেন। আপনাদের তারপরেও যদি কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্স জানাতে পারে এবং আপনাদের সার্বিকভাবে পরামর্শ দিতে পারেন আমাদের ইনোভা টক্সকে। দেখা হবে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।